আমার একটা কঠিন মৃত্যু দেখছে, মৃত্যুটা সবাই দেখতে পারে। আমার মৃত্যুতে আমাদের মতো যারা প্রবাসীর বউ আছে তারা যেন এই বিষয়টা দেখে ভয় পেয়ে এখান থেকে সরে আসে। ভয়ঙ্কর গল্প। বড় চাইতেছি আমি যখন ক্লাস 4-এ পড়ি তখন আমার বিয়ে হয়। মানে বিয়েটা হলো কিভাবে? সে আমার নাক মুখ চাইপা ধইরা সে বলতেছে, কেন বুঝো না, তোমার জন্য আসছি, এই কথা বলতেছে। আমি আমার জন্য আসছে মানে আমি এখনই চিলান দিব। কয় কি চিলান দাও, তোমার ইচ্ছে দিলে দাও, তোমার জামাই তোমার ছেড়ে দিব, তোমার বাপে গিয়ে এগুলো শুনে ফাঁস নিব। সে মোবাইলটা রাখা ভিডিও অন করে রাখছে আর কি, আমি তো জানতাম না। আমি বলছি, কি তুই আমার ভিডিও করছিস কে? তুই কি ভাইরাল হইতে চাস? তুই কি ভাইরাল হইতে চাস? তখন তো আমি বলি এত টাকা দাও আমার পক্ষে সম্ভব। কত টাকা দেন আপনি তাকে? 5 লাখ টাকার উপরে কিন্তু আমার টাকা দেওয়া হয় ওকে বিভিন্ন টাইমে। সে 3 বারের মাথায় টাকা নেওয়ার পরেও সে আমাকে ব্ল্যাকমেইল করা শুরু করছে। তাই আমি একটা পর্যায়ে বলছি, তুই প্রথম ভিডিওটা আমার জামাইয়ের কাছে ছেড়ে দে, কারণ ওজন দেশে এসে দেখবে কোনো টাকা নাই, তখন তো আমার এমনি ছেড়ে দিব। মানে জামাইয়ের পাঠানো টাকাগুলো আপনি ওকে দিয়ে দিতেন? হ্যাঁ, কাজী অফিসে টাইনা নিয়ে যায় আমাকে, যায় আমাকে চল বিয়ে করি তাইলে। ওই যে কাজী অফিস, আমি বলার সাথে সাথে সে আমাকে কাজী অফিসে টাইনা নিয়ে গেছে। মানে তার ঠিকানা জানতে গিয়ে আমি তার প্রতি উইক হয়ে পড়ি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি লাইফে, LIFE, দ্যাট ইজ লাইফ, স্টুডিও অফ ক্রিয়েটিভার্স, SOC এর সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য নির্মিত জীবন গল্প কেন্দ্রিক অনুষ্ঠান। লাইফ, এটা ব্রডার লাইফ স্টোরিগুলো এখানে উঠে আসে। সমাজের নানা মানুষের নানা গল্প নিয়ে আমাদের এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানে এমন সব গল্প তুলে নিয়ে আসা হয় যেগুলো কখনো কখনো হয়তো মুখ ফুটে মানুষ কোনোদিনও কারো সামনে বলেনি না, কিন্তু আমরা কেন প্রচার করি? প্রশ্ন থাকতেই পারে। জি, আমরা প্রচার করি। আমাদের প্রচারের অ্যাঙ্গেলটি হচ্ছে একজনের অভিজ্ঞতা থেকে, একজনের গল্প থেকে, একজনের জীবনের বাস্তব বিভিন্ন রকমের এক্সপেরিয়েন্স থেকে আপনি চাইলে আপনার শিক্ষণীয় বিষয়টা রিসিভ করে আপনি আপনার জীবনটাকে সুন্দর করতে পারেন। তো সেই অর্থে আমাদের গল্পগুলো মেসেজপূর্ণ, বাট এটা এমন নয় যে আমরা কাউকে ধরে ধরে শেখাচ্ছি। একই গল্প বিভিন্নভাবে আলোচনার জন্ম দেয়, সমালোচনার জন্ম দেয়। কারো কাছে এটা শুধুই গল্প, কারো কাছে যিনি গল্প করে যাচ্ছেন তিনিই বিচার্য, কেউ কেউ শুধুমাত্র এন্টারটেইন হিসেবে দেখছেন, কেউ কেউ আমরা যা বলতে চাচ্ছি সেটাকে সেভাবে রিসিভ করছেন। তবে আমাদের গল্প প্রচারের কিছু নিয়মাবলী আছে যেটা আমরা আমাদের ডিসক্লেইমারে উল্লেখ করে থাকি। যারা এখানে আসছেন সজ্ঞানের স্বেচ্ছায় নিজের কথাগুলো বলছেন। আমরা গল্প প্রচারের ক্ষেত্রে যে নির্দিষ্ট নিয়ম মেনে চলি, যদি কারো বা কোনো ব্যক্তির নামে বা কোনো প্রতিষ্ঠানের নামে কোনো ঋণাত্মক বা নাবোধক কোনো কমপ্লেইন এখানে চলে আসে, সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করি গল্পটিকে এমনভাবে প্রচার করবার জন্যে যাতে করে সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানের ইমেজ ক্ষুণ্ণ না হয়। তারপরেও যদি সেটা হয়ে যায়, সেই বিষয়টি অত্যন্ত অনিচ্ছাকৃত এবং তার পক্ষ থেকে যদি কোনো কমপ্লেইন থাকে তাহলে আমরা পরবর্তীতে সেটা কারেকশন করবার চেষ্টা করি। তো এই ফেয়ার ডিলে আমাদের লাইফ স্টোরিটা শুরু হচ্ছে আজকে। এবং যদি আপনি মনে করেন আপনার গল্পটি অনেক মানুষের জীবনকে পরিবর্তন করে দিতে পারে, আপনার জীবন থেকে শেখা, আপনার জীবনের অভিজ্ঞতা থেকে নেয়া অনেক অনেক অভিজ্ঞতা সেটা মানুষের কল্যাণে কাজে লাগতে পারে, তাহলে আপনি আমাদের এখানে আসতে পারেন, আমাদেরকে ফোন করতে পারেন। আমাদের ফোন নম্বর হচ্ছে 09639887777। এছাড়া আপনারা চাইলে মেইলও করতে পারেন। আমাদের মেইল অ্যাড্রেসটি হচ্ছে sharemystory24@gmail.com। আপনার নাম কি? আমার নাম আমি প্রথমেই যে কথাটা আপনাকে একটু বলতে চাই, আপনার সমস্ত কাগজ পেপারস এখানে আপনি নিয়ে আসছেন, আমি গল্প বলতে বলতে চেক করব। তার আগে আপনি বলেন, আপনি কি সজ্ঞানে স্বেচ্ছায় এইরকম একটা গল্প, যেটা আমি জানি কিন্তু বাংলাদেশের মানুষ জানে না, এরকম একটা গল্প আপনার চেহারা দেখিয়ে, যেহেতু আপনি অ্যাডাল্ট, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের জন্য, যদিও আপনি পেপার সাইন করে এসছেন, আমাদের এখানে বসার একটা কনসেন্ট পেপার থাকে, আপনি নিজ ইচ্ছায় এখানে প্রকাশ করছেন। এবং এই গল্প প্রচারের পরে আপনার ব্যক্তি জীবন, আপনার সামাজিক জীবনে যদি কোনো বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়, কোনো নেগেটিভ বিষয় সৃষ্টি হয়, সেটার দায় কিন্তু আপনার। এবং আপনি এখানে এসেছেন মূলত আপনার মতো ভুলটা যাতে কেউ সমাজে না করে, এটা আপনি মেনেই করছেন, রাইট? ওকে, বয়স কত আপনার? আমার বয়স হচ্ছে আইডি কার্ডে 28 দেওয়া আছে, কিন্তু এটা আমার হয়তো রিয়েল বয়স না। কিন্তু আপনি প্রাপ্তবয়স্ক, ব্যাপারে কোনো সন্দেহ নাই। আপনার জন্ম জেলা? আমার জন্ম। শুরু করেন আপনি একেবারে যেখান থেকে বলতে চান। আমি যখন ক্লাস 4-এ পড়ি তখন আমার বিয়ে হয়। মানে বিয়েটা হলো কিভাবে? আমি তখন ক্লাস 4-এ পড়ি, আমার বিয়ে মানে কোনো কথাই নাই, কোনো কিছুই নাই। আমার মামাতো ভাই বিয়ে করতে গেছিল গ্রামে, তো ওর একটা মেয়ের সাথে রিলেশন ছিল, গাজীপুরে চাকরি করতো, ওখানে স্থানীয় মেয়ে। আমার শ্বশুর যে আমার মামা, উনি আর কি ওই মেয়েটাকে বিয়ে
করাবেন না ওনার ছেলেকে দিয়ে। তখন নাকি ওই দিন ছিল আমার হাজবেন্ডের জন্মবার। গ্রামে নাকি প্রচলিত আছে যেটা জন্মবারে নাকি বিয়ে হয় না। আচ্ছা। তো রাত 12টার সময় বিয়ে হবে ওকে। ওই মেয়েটার সাথে, কিন্তু ওই মেয়েটা তার বড় বোনের দেবরের সাথে সেদিন রাত্রেবেলা চলে গেছে, মানে Okay. ওদেরকে ওইখানে রাইখা। গ্রামে আবার বলছে যে বিয়ে করতে গেলে নাকি সেখান থেকে ফিরে আসা যায় না বউ না নিয়া। তো সেইখানে তো চলে গেছে বউ, এখন তো আর কিছু করার নাই। তো রাস্তায় ওরা 2-3টা বউ দেখে, আমার আম্মারে ফোন দেয়। রাস্তায় 2-3টা বউ দেখে মানে কি সবাই কি বউ সেজে বসেছিল? না না না, বউ সেজে বসেছিল মানে না, কাকে বিয়ে করানো যায়? কাকে বিয়ে করানো যায় মানে কিছু মানুষের সাথে যোগাযোগ করছে, বলছে যে আছে কয়টা মেয়ে আছে, Okay. দেখছে ওরা পছন্দ হয় নাই। আচ্ছা। আমার হাজবেন্ড আবার বলছে কালো বিয়ে করবে না এটা সেটা, কারণ যেহেতু তার আপনার তখন হাজবেন্ড হয়নি, উনি মামাতো ভাই? হ্যাঁ মামাতো ভাই। আচ্ছা, তো তুমি কালো বলছে বিয়ে বিয়ে করবে করবে না। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। আপনার তখন ক্লাস 5, ওনার বয়স কত? ওনার প্রাপ্ত বয়স 21-22 বছর ছিল তখন। আচ্ছা ওনার বিয়ের বয়স পুরোপুরি ছিল। আচ্ছা, আর আপনার তখন 8 থেকে 9 বছর বয়স। হ্যাঁ ক্লাস 4 মানে আমি ধরে নিচ্ছি 9 থেকে 10 বছর বয়স। হ্যাঁ জি। এরকম। তো ওরা রাস্তায় 2-3টা মেয়ে দেখে, মানে ওদের পরিচিত যারা আছে তাদেরকে বলছে যে এই অবস্থা হয়েছে, কোনো মেয়েটাই আছে নাকি বউ নিয়ে, তো এখন ছেলেকে বাড়িতে নিয়ে যাওয়া যাবে না। তো রাস্তায় ওরা কয়েক জায়গায় দেখছে, দেখার পর পছন্দ হয় নাই। তখন আমার শ্বশুরে ভাবলো যে আমাকে নিয়ে আসবে। তা আমার আম্মাকে বললো, আমার আম্মা রাজি হয় নাই। আমার আম্মা বলছে কি আমার মেয়ে তো অনেক ছোট, কয়ে অসুবিধা নাই, ছেলেকে বিয়ে হোক, বউ নিয়ে বাড়িতে আসুক, পরে মেয়ে যখন লেখাপড়া করবে এসএসসি কমপ্লিট করার পরে উঠায় নিয়ে আসবো। এরকম কিছু বইলা ঢাকায় চলে আসছে। তখন আমি ঢাকায় থাকি। ঢাকায় চলে আসছে, আসার পর আমি তখন স্কুল থেকে আসছি, আমার পরীক্ষা ছিল, পরীক্ষা দিয়ে স্কুল থেকে আসছি, আমি গোসল করতে যাব। তো আমাদের বাসায় পানি নাই, তো উপরে যে একটা আন্টি ছিল, তো ওর বাসায় গেছি পানি আছে কিনা গোসল। আপনারা তখন ঢাকায় থাকতেন? হ্যাঁ হ্যাঁ ঢাকায় থাকতাম। কি করতো আপনার বাবা? রাজমিস্ত্রির কাজ করতো। কয় ভাই বোন ছিলেন আপনারা? আমার 2 ভাই, আমি। আপনি একমাত্র বোন? হ্যাঁ। আচ্ছা, সংসারের অবস্থা ভালো ছিল? না না না, আমার আব্বা আম্মা প্রচুর গরিব ছিল। জি, পানি আনার কিছু একটা বলতেছিলেন। তো পানি নাই বলে আমি ওই উপরে গেছি আন্টির বাসায় গোসল করার জন্য। জি। তো আমার আম্মুর সাথে যোগাযোগ কইরা ওরা আমাদের এখানে চলে আসছে, যে এরকম করে কন্ট্রাক্ট করছে, যখন আমি এসএসসি কমপ্লিট করবো তখন আমারে উঠাই নিবে, কারণ যেহেতু আমি এখন ছোট আর ওরা বউ ছাড়া বাড়িতে উঠতে পারবে না। এরকম আমার শ্বশুর বাড়ির আর্থিক অবস্থা ভালো ছিল। তখন আমি গোসল করতে গেছি, এমন সময় আমার ননদ, মানে আমার তো বয়সে বড় হবে, আমি আমার ননদ দেবর যারা আছে সবার বয়সে ছোট, তো ওরা এসে উপরে গেছে, শুনছে বাসায় নাই, উপরে গেছে গোসল করতে, আমাকে বাথরুমে নক করতে আসে, বলতেছে আমার কিন্তু একটা ডাকনাম আছে, ডাকনাম ডাকতেছে দরজা খোল, তোর ভাইয়ের বিয়া খাইতে গেলে। ভাই মানে আমার হাজবেন্ডের নাম, হ্যাঁ, যেহেতু ভাই হয়, মামাতো ভাই। ভাই কি বলেছে? ভাইয়ের বিয়া হইতাছে, সেখানে তোরে নিতে আসছি, বিয়া খাইতে যাবো আমরা সবাই। তখনও জানে না যে আপনি জানেন না যে আপনাকে বিয়ে করতেছে? হ্যাঁ হ্যাঁ জানি। তো আমি তাড়াতাড়ি করে গোসল করে বেরোইছি, যে আমি তো আর গ্রামের বিয়া কোনো সময় খাই নাই, আর গ্রামে যখন যাই তখন বছরে 3 দিন বা 4 দিন থাকা হইতো ঈদের সময়, এছাড়া আর যাওয়া হইতো না। আমারও খুব ভালো লাগতেছিল যে গ্রামে যাবো বিয়ে খাওয়ার জন্য। তো তাড়াতাড়ি করে গোসল করে বেরোইছি, বেরোয় যখন আমাদের বাসায় যাবো, আমাদের রুমে আমাকে ঢুকতে দিতেছে না। তো আমার অন্য রুমে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর ওরা কি করছে, এই যে ব্রিটকেস নিয়ে আসছে, ওই বউর জন্য যে জিনিসগুলো নিয়ে আসছে ওগুলো তো ওরা ফেরত নিয়ে আসছে, ওগুলো আমাকে দিতেছে সাজানোর জন্য। তা আমার ননদ আমাকে বলতেছে তুই তো আজকে থেকে আমাদের ভাবি হবি, এটা সেটা, মানে এক একজনে এক একজন কথা বলতেছে। আর যেহেতু ওটা বস্তি বাড়ির মতো ছিল, তখন সব লোকজন আর কি আমাকে দেখতেছে, ওকে দেখতে আসছে, বাড়ি ভরে গেছে মানুষে। তো এত মানুষ দেখে আমিও ভয় পেয়ে গেছি। তখন আমি কান্না করতেছিলাম অনেক জোরে জোরে। আমার পাশে মানে যাকেই দেখতেছি, যে এসে বলে যে তোর তো বিয়ে হয়ে যাবে, তোরে তো নিয়ে যাবে, তখন আমি অনেক কান্না করতেছি। বিয়ে জিনিসটা বুঝতেন আপনি ওই সময়টাতে? না না না, আমাকে নিয়ে যাবে বলছে। এই নিয়ে যাওয়া শুনেই আপনি ভয় পেয়ে গেছেন? এমনিতে ভাইয়ের সঙ্গে আপনার ওই সময়ের সাথে সম্পর্ক কেমন ছিল? ভাই বিয়ের আগে ভাই আসতো, আমার বাসায় আসতো? না না, কোনোদিন দেখেন নাই? না, আরো ছোটবেলায় না কেউ আমাদের এখানে থাইকে গেছে, আমার মনে নাই, আমার হাজবেন্ডে বলছে ওর মনে আছে। আচ্ছা, তো তারপর সাজাচ্ছে আপনাকে? এই কথা বলার পর আমি যখন কান্না করতেছি, কেউ আমার পাশে আর কি আসে না। একজন এসে আমাকে বলতেছে তোকে তো আর বিয়ে দেবো না, তোকে কোথাও যাইতে দেবো না, তোর বিয়েও দেবো না, তুই আমার কাছে আয়। তখন এই মুহূর্তে যে আমাকে বলছে যে আমাকে কোথাও যাইতে দিবে না, আমি তার কথাই শুনতেছি। মানে আমাদের বাসার ম্যানেজার যে থাকে, ম্যানেজারের বউ, উনি এসে বলতেছে, সবাইকে রুম থেকে বের করে দিছে, দিয়ে আমাকে ম্যানেজারের রুমে নিয়ে গেছে।
এখন ওরা ভাবতেছিল যেটা এখানে থাকলে, যেহেতু আমি কান্নাকাটি করছি, এলাকার মানুষ সব জড়ো হয়ে গেছে, পুলিশ শুনলে অসুবিধা হবে, তখন তোরা আমাকে প্ল্যানিং করে ঘুমের ট্যাবলেট খাওয়াইছে। মানে এখানে তো বিয়ে হবে না, কোনো মতে আমাকে বাড়িতে নিয়ে যাবে, মানে আমার শ্বশুর বাড়িতে। ওকে। তখন বলতেছে, আমি তো অনেক চিল্লাচিল্লি করছি, মাথা ব্যথা করতেছে। তখন বলতেছে কি, তোর তো মাথা ব্যথা করতেছে, নে এই ওষুধটা খায়া নে, তোর মামা নিয়ে আসছে। আমি নানি ডাকতাম আর কি, তোর মামা নিয়ে আসছে, এই ওষুধটা খাই না, মাথা ব্যথা ভালো হয়ে যাবো। এই ওর পাশে কেউ আসবে না, ওরে কোনো বিয়ে দেবো না, ওরে যাইতেও দিব না। আপনার মা বাবা কি করতেছিল? একটা মাত্র মেয়ে? তখন আমার মা রাজি ছিল, আমার বাবা রাজি ছিল না। আমার বাবা এখনো কাজে ছিল, অনেক রাত্রে আসছে, আমাকে সন্ধ্যার পর উঠাইয়া দিছে। আচ্ছা, তো আপনার ওষুধ খাওয়াইছে? খাওয়ানোর পর? খাওয়ানোর পর আর কিছু মনে নাই। আমি সোজা আমার ঘুম ভাঙছে আমার শ্বশুর বাড়িতে। ঘুম ভাঙার পর আপনি কি দেখছেন? ঘুম ভাঙার পর আমি দেখছি আমাকে একটা রুমে শুয়ে আছে, ওখানে আমার আম্মা আছে, আমার 2 ভাই আছে। আমার আব্বা আসে নাই, আমার আব্বা কাজে থেকে আসতে আসতে 11টা বেজে গেছিল। তো পরের দিন আমার আব্বা আসছে। আচ্ছা, তো আমাকে পরের দিন কোথায় আসছে? আপনার এখানে আসছে? আমার শ্বশুর বাড়িতে আসছে। কিসের শ্বশুর বাড়ি? আপনি ঘুমের মধ্যে শ্বশুর বাড়ি? তখন কি আপনার মানে- বিয়ে হয়েছে? না না না, এখন আর কি বলতেছি, ওটা আমার শ্বশুর বাড়ি ছিল। আচ্ছা, ওকে, ফাইন। মানে আমার মামার বাড়ি, মামাতো আসছে। ভাইয়ের হ্যাঁ, বাড়িতে আসছে। হ্যাঁ, বাড়িতে আসছে। তো আমার মামাতো বাড়ি আসে নাই তখনও। তো আমি ঘুম থেকে, তখন আমার ঘুম মনে হয় ভাঙে নাই। আমার শ্বশুরে পেয়ারা আইনা দিতেছে, আমি খাইতাছি, মানে ঘুরতেছি। আমি যদি বাইরে বেরোতে চাই, তো আমার বাইরে বেরোতে যায় না, ঘরে বসে খাও। তা আমার হাতে আবার কি পরাইতেছে, এটা পরে অনেক সুন্দর লাগবে, মানে কি একটা জরির মতো থাকে না বিয়ের মধ্যে পরায়, এই জিনিসটা আমার হাতে পরাই দিতেছে। আমি আবার পরি না, এটা কি পরবো, কেমন লাগতেছে, ওটা ব্যাচের মতো, পর ভাল লাগবে, সুন্দর দেখা যায়, এরকম কিছু। তারপর আমি হাতে পড়ছি, আমার শ্বশুরে পেয়ার আইনা দিতেছে, মানে যে কিছু আমার খাইতে দেয়, আমার দরজা আটকায় রাখে আমার সাথে, কেউ মানে বাইরে বের হইতে দেয় না। আপন মামা? হ্যাঁ, আমার আপন মামা। তখন আমার আব্বা আসে, আব্বা এসে আমার সাথে দেখা করে না। পরবর্তীতে আমি জানতে পাই আমার আব্বা এসে নাকি অনেক রাগারাগি করে, আমার আম্মার উপরে অনেক রাগারাগি করে যে আমার আম্মারে ছাইড়া দিব, আর আমার শ্বশুরবাড়ির লোকজন মানে আমার মামার নামে মামলা করব, এটা করবো, আমার ছেলে আমার মেয়েকে উঠায় নিয়ে আসছে, এটা এটা। আমার আব্বা কিন্তু অনেক সরল সোজা। তো আমার খালা আছে, আমার মামা আছে, মানে আমার ছোট মামা আরেকজন আছে, উনি আমার আব্বারে সবাইরে বাজার থেকে অর্ধেক রাস্তা থেকে ধইরা নিয়ে আসে, সবাই জড়াজড়ি করে সবাই আমার আব্বারে বুঝায়। তো কেউ তো ছিল না, আমার আব্বা যেহেতু সরল সোজা, তো আমার মানে এরকমই সরল যে ছোট একজন মানুষ ধমক দিল আমার আব্বা চুপ হয়ে যায়। ও, তো আমার আব্বারে যখন নিয়ে আসে, তখন আমার আব্বাও এক পর্যায়ে রাজি হয়। রাজি হওয়ার পরে কিভাবে কিভাবে আমার গোসল হয়েছে, কিভাবে কিভাবে আমার বিয়ে হয়েছে, আমার এত কিছু মনে নেই। তারপর ওর সাথে আমার বিয়ে হয়। বিয়ে হয় বলতে? মানে আমার মামাতো ভাইয়ের সাথে আমার বিয়ে হয়, কিন্তু কিভাবে বিয়ে হয় আমি নিজেও জানি না, আমার মনে নেই। কবুল বলছিলেন আপনি, এটা মনে আছে? না, এটাও মনে নাই, কিন্তু সবাই বলছে যে কবুল বলছি, এটা সেটা। কিন্তু এরকম হবে কেন? আপনার তো এত কিছু মনে আছে, শুধু ওটুকু মনে নাই? ওটুকু না, মানে আমি তো অনেকটা ঘুমের মধ্যে ছিলাম, আমার কিছু কিছু জিনিস আর কি মনে আছে, আর কিছু কিছু জিনিস আমার মনে নেই। মানে কাজী আসছে, পরে কবুল বলছি কিনা বলছি জানি না, পরে আম্মার সাথে কান্নাকাটি করছি, আম্মা অনেক কান্দাছে আমাকে জড়ায় ধরা। পরে আমিও কাঁদছি। কি করতো আপনার মামাতো ভাই ওই সময়টাতে? আমার মামাতো ভাই সময় গাজীপুর চাকরি করতো। হ্যাঁ, তারপরে উনি বিয়ের উদ্দেশ্যে উনি বাড়ি চলে গেছে, ওনাদের ফলের দোকান ছিল, ফলের দোকানদারি করতেছে। তারপর এরপর আমি ওইখানেই থাকতেছি, চলতেছি। ও বাড়িতে আসে, ওর মতো আমি ওর মতো, মানে আমি ভাই করেই বলি। কান্নাকাটি করার পর আমার আম্মা আমার সাথে থেকে যায়, আমার আব্বা আমার সাথে থেকে যায়, ওদেরকে না দেখলেই আমি কান্না করি। আচ্ছা, তো ওদের সাথে আমি থাকি। ওরা কিছুদিন থাকার পর মানে ওদের তো এখন চাইতে হবে, আমার শ্বশুরে নাকি আমাকে দিবে না, আগে তো বলছে যে আমাকে দিয়ে দিবে, তারপর যখন আমি এসএসসি কমপ্লিট করি তখন আমাকে উঠায় নিয়ে আসবে। এখন আর যেতে দিবে না? এখন যেতে দিবে না, আমার আম্মার সাথে নাকি কন্ট্রাক্ট হয়েছে, তা আমরাই পড়াশোনা করাবো। আমরাই পড়াশোনা করাবো। তো ওরা পরে আমার আম্মা বলতেছে ঠিক আছে, যেহেতু আমার আম্মাদের মনে হয় আর্থিক সমস্যার দিকে, তো ওর নিজের ভাই যেহেতু মনে হয় ওইটা বুঝে, আমি জানি না কি বুঝে আমার আম্মা আমাকে রাইখা দিছে। আমার আম্মা যখন চলে যাবে তখন আমি আমার আম্মার ওড়না রাইখা দিছি, জুতা রাইখা দিছি। আমার আম্মা বলছে কি যে আমি কি জুতা থুয়ে তড়ি থুয়ে চলে যাবো? আমি বলছি না, তুমি যাইবা গিয়া। কই কি না, আমি জুতা রেখে যাইতেছি, এখানে ওড়না আছে, আমি এত কিছু রেখে দিয়ে আমি তোরে কেমনি ধুয়ে যাবো, এগুলো নিয়ে যাইতে হবে না আমাকে, খালি পায়ে গিয়ে আমি ঢাকায় যাবো গিয়া। মানে আমার আম্মা ছোট বাচ্চাদের মতো আমার পালায় রেখে চলে গেছে ওইখানে। তারপর আমি ওখানে কান্নাকাটি করি অনেকদিন। আমার শ্বশুরে আমাকে অনেক আদর করে,
আমার ঘরে আবার সৎ শাশুড়ি, মানে আমার মামি যেটা সেটা সৎ, কান্নাকাটি করি। তো একটা পর্যায়ে আমাকে বলছে কি ওই দিন নিয়ে যাবো ঢাকা, এরকম করে ডেট করতেছে আর আমাকে ওইখানে সান্ত্বনা দিয়ে দিয়ে রাখতেছে। আপনার বিয়ে হলো কোন জেলায়? সঙ্গে বিয়ে হলো, আচ্ছা হ্যাঁ। জি। তারপর ওইভাবে দিয়ে আমার সান্ত্বনা দিয়ে দিয়ে রাখতেছে, মানে ওরা ভাবতেছে আমি যদি ঢাকায় চলে আসি বা কোনো জায়গায় পালাই যাই তাহলে তো আমাকে কেউ খুঁজে পাবে না। সেজন্য আমার আম্মার সাথে বলছে যে ও যদি ঢাকায় যায় আর আসবে না। তো একটা পর্যায়ে আমি আমার মামা মামির সাথে থাকি, আমার হাজবেন্ডকেও আমি ভাই বলে ডাকি। তো সবাইকে ভাই বলিস না, এটা সেটা, আচ্ছা ঠিক আছে ভাই বলতেছিস, আমি কি ভাই বলবো না তো কি বলবো, মানে ওর সাথে ভাইয়ের মতোই, মানে মামা তো ভাই যেরকম সেরকম আচরণই করি। বা আমার ননদের জামাই আগে দুলাভাই ডাকছি এরকমই বলেও সবাই বলতো যে এখন দুলাভাই ডাকতে হবে না, এখন তো তুই বড়, এটা সেটা। আমার দেবরও যেগুলা তাদেরও ভাই ডাকছি, মানে সেটা বলে এখন সবাই আমাকে বলতো এটা করিস না, ওইটা করিস না, ওইভাবে থাকতে হবে, মানে বড় বড় একটা যেটা, এগুলো আমাকে আর কি বলতো। বলার পর এখানে মনে হয় যে বছর খানিক চলে যায়, আমাকে আর ঢাকায় আসতে দেয় না। আমার আম্মা আসে 3 মাস 4 মাস পরে পরে কয়েকদিন থাকে, পালায়ে চলে যায়, আমাকে নিয়ে যায় না। তো এর মধ্যে আমার হাজবেন্ড বলছিলাম যে সে গাজীপুর চাকরি করতো, সেখানে একটা স্থানীয় মেয়ের সাথে সম্পর্ক ছিল, এই জন্য আমার শ্বশুরে আর কি তাড়াতাড়ি করে বিয়ে করায়। আপনি এটা বুঝলেন কিভাবে? ওনারা বলছে, আচ্ছা মুখে মুখে বলছে, মুখে মুখে বলছে, অনেকেই বলতো অনেকে বিয়ে করে ওখানে নাকি একটা ছেলে আছে, এরকম কিছু বিয়ের পরে আর কি শুনতে পারছি। আপনার লেখাপড়া কি হলো? মানে তারপরে আমাকে যখন স্কুলে দেয় আমার শ্বশুরে, তো স্কুলে যাওয়া আসা করি, আমার শাশুড়ি বলে কি, মানে 2 দিন না 3 দিন স্কুলে গেছি, বলে কি স্কুলে যাইতে হবে না, পরে অমুকের একটা বউ ছিল, পরে লেখাপড়া করাইছে, অনেক দূর লেখাপড়া করানোর পর জামাই থইয়া চলে গেছে। এই যে বলো হুজুর আয় না মাদ্রাসায়, হুজুর বাড়িতে আই না, হুজুরকে দিয়া যতটুকু পড়ানো উচিত পড়াও। তা আমার শ্বশুরে এটাই করলো, আর স্কুলে যাইতে দেয় নাই আমাকে। তো এর মধ্যে দিয়ে আমার হাজবেন্ডের সাথে আমার ফ্রেন্ডলি, মানে ভাইয়ের মতো ফ্রেন্ডলি সম্পর্ক হয়ে যায়। ভাই ভাই, মানে যতটুকু ভাই ভাই সম্মানিত করা লাগে আমি এই ভাই ভাই বলি, ততটুকুই সম্মান করি। ভাই বলতেন? হ্যাঁ ভাই বলতাম। বিয়ের পরে ওকে। তারপর যখন ও ওই মেয়ের সাথেই কথা বলতো, আমার সাথে বসে বসে কথা বলতো, ওই মেয়েকে দিয়ে আমার সাথে কথা বলাইতো, আমিও কথা বলতাম। কি বলতেন ওই মেয়েকে সাথে কথা বলতেন? আপনি বুঝতেন বিষয়গুলো নাকি আপনার কাছে বিষয়গুলো খুব স্বাভাবিক মনে হতো? ও বলতো যে ওই মেয়ের সাথে সম্পর্ক আছে, ওই মেয়েকে একদিন হলো বিয়ে করবে, আমার তো সমস্যা নাই। আমাকে বলছে আমি যদি ওই মেয়েকে বিয়ে করি তাহলে তুই তোর বাপের বাড়িতে যাইতে পারবি। আপনি খুশি হয়ে গেছেন? হ্যাঁ। এই বিষয়টা হলেই আপনি বুঝতে পারবেন যে ওর বিয়ে বিষয়ে ওর রীতিমতো মেন্টালিটি অবস্থাটা কি ছিল, মেন্টালিটিটা কি ছিল আপনারা বুঝতেই পারছেন যে ও এটা শুনে খুশি হয়ে গেছে। তার মানে ওর ভিতরে বিয়ে সেন্স, হাজবেন্ড সেন্স 0 ছিল। এটা তো ক্রাইম, ডেফিনেটলি ইটস আ ক্রাইম। যদি ঘটনা হয়েই থাকে এরকম একজন মানুষের জীবন নিয়ে, এটা আমাদের রিলিজিয়নও পারমিট করে না। সামাজিকভাবে তো অবশ্যই, রাষ্ট্রীয়ভাবে তো অবশ্যই ক্রাইম, আমাদের ধর্ম এটা পারমিট করে না। জি। তারপর ও আমাকে যখন বলছে ঠিক আছে আমি ওর সাথে দেখা করতে যাবো, আমি তোদের বাড়িতে নিয়ে যাবো, মানে আমাদের বাড়িতে তো যাইতে দেয় না, ঢাকায় আসতে দেয় না। তো ওর সাথে আমার কন্ট্রাক্ট হয়েছে, তুই কাউকে বলতে পারবি না, তুই কান্নাকাটি করবি বেশি বেশি করে যে আমি আমাদের বাড়িতে যাবো, পরে আমি আব্বারে বুঝাইয়া তোরে আমাদের বাড়িতে নিয়ে যাবো। আমি কিন্তু মামাই ডাকতাম, মামা ডাকতাম, মামি ডাকতাম, শ্বশুর শাশুড়ি যে আব্বা আম্মা বলতে হয় বলতাম না, মামা মামি ডাকতাম, যে ওদেরকে দেখে কান্না করবি বেশি করে, পরে আমি ওদেরকে বুঝাইয়া তোরে নিয়ে যাবো। আর নিয়ে যাওয়ার আগে আমি নাদিরার সাথে দেখা করবো, মানে ও যে মেয়ের সাথে রিলেশন করে ওর নাম ছিল নাদিরা, আমার সাথে ফোনে কথাও বলাইছে। তো আমি বলছি কি আচ্ছা ঠিক আছে আমি রাজি হয়ে যাই। তো সে আমাকে ঢাকায় নিয়ে যাবে উদ্দেশ্য করে সে প্রথমে গাজীপুর আসছে, ট্রেন থেকে সে আমাকে একটা বকুল ফুলের মালা কিনা দেয়, বলছে এই মালাটা নিয়ে ওই মেয়েকে দিবি। আমি আচ্ছা ঠিক আছে। কোন মেয়েকে? ওই যে নাদিরাকে? হ্যাঁ নাদিরাকে। পরে আমার হাতে মালাটা থাকতে থাকতে মানে কেমন করে ধরছি, মালাটা একদম লাল হয়ে গেছে। পরে গাড়ি থেকে নাইমা যখন বলি মালাটা দিব, মেয়েটা যখন আসতেছে না না মালা ফালাই দিয়ে দেওয়া লাগবে না, তুই লাল করে ফেলছস। আচ্ছা ঠিক আছে। পরে ওরা নিয়ে পার্কে বসছে, ওরা এক বেঞ্চে বসছে, আমাকে এক বেঞ্চে বসাইছে। আমি বাদাম ছুইলা খাইতে পারতাম না, কামড় দিয়ে বাদাম আর কি ছুইলা খাইতাম। তারপর আপনার কোনো খারাপ লাগছিল না? না, আমি তো আমাদের বাড়িতে যাবো, এটাই আপনার জন্য সুখের। হ্যাঁ, যে আমাকে বাঁচা কে মেয়েটা। তারপরে ওরা দুজন কথা বলতেছে, আমি আরেক বেঞ্চে বসে আছি, আমাকে সে কতগুলা বাদাম
ছুইলা বিছি আমার হাতে দিয়ে গেছে, আবার বলছে শেষ হয়ে গেলে আমাকে ডাক দিস। তারপর ও দুজন কথা বলতেছে। আপনি কি আপনি করে বলতেন না তুই করে বলতেন? তুমি করে বলতাম, তুমি, ভাই তুমি, okay, ছোটবেলা থেকেই তুমি করে বলছি, হ্যাঁ, ভাই তুমি, হুম। ওই তুমি করে বলতাম। বলতেছি যে আমার বাদাম শেষ হয়ে গেছে, আবার ও আবার কথার ফাঁকে ফাঁকে আমাকে জিজ্ঞেস, কিরে তোর বাদাম শেষ হয়ে গেছে? আমি বলতাম যে শেষ হয়ে যাইতো, বলতাম যে শেষ হয়ে গেছে, না হলে না এখনো কয়টা আছে। ও কথা বলতে থাকতো, আমার জন্য বাদাম ছুলতে থাকতো আর কি। তো ওর সাথে কথা বইলা সে আমাদের এখানে নিয়ে আসে। আমাদের এখানে নিয়ে আসার পর আমি আর যাইতে চাই না, আমি আর যাইতে চাই না। পর মেয়ের সাথে আপনার কথা হয়? ওই যে মেয়েটার কথা বললেন, ওর ওই গার্লফ্রেন্ড? মেয়েদের বাড়িতে আমি যাই। ওই মেয়েদের বাড়িতে যাওয়ার পর আমার মানে প্রথম পিরিয়ড হয়। ওকে, বিয়ের কতদিন পর এটা? বিয়ের বছরের বেশি হবে। ওকে ওকে। তখন আমার প্রথম পিরিয়ড হয়। তো ওই মেয়েটা, তখন আমার জামা কাপড়ের অবস্থা খারাপ পড়ে, ওই মেয়েটা আমাকে জামা কিনা দেয়। পরে ওইটা নিয়ে আমি আমাদের এখানে আসি। আচ্ছা। আসার পর ও সাথে করে নিয়ে যেতে, মানে ওর আব্বা বলে দিছে সাথে করে নিয়ে আসার জন্য। তা আমি তো কান্নাকাটি, আমি আর যাবো না, এই যে বললে আমি অন্য জায়গায় পালাই যাবো গা, মানে আব্বা আম্মা দুজি প্রেশার দেয়। তারপর ও আমারে, ওরা প্ল্যান করছে আব্বা আম্মার সাথে, আমি তো জানি না। আমার জামাই আগে চলে আসছে স্টেশনে, তার ঘন্টাখানিক পর আমার আব্বা আম্মা বলতেছে দেশে তো আমাদের একটা ঝামেলা হয়েছে, এখনই দেশে যাইতে হইব, তাড়াতাড়ি রেডি হয়ে নে। আমি কই না, মাত্র হয়ে গেছে, আমি আর যাবো না, ওখানে গেলে আমার থুয়ে আয় পড়বা। কত অন্য গাড়ি দিয়া গেছে কি আমরা ওখানে যাবো, আমরা আমাদের বাড়িতে যাবো, তোর মামার বাড়িতে তো যাবো না। এই কথা বলছে। বলার পর আমরা যখন স্টেশনে আসি, আইসা দেখি আমার জামাই সবার জন্য টিকিট করে রাখছে। টিকিট করে রাখছে বলতে? মানে ওরাই প্ল্যানিং করে, যে আমি জানি যে ওর সাথে আমি যাবো না, সেই জন্য আর কি ওরা আগে পাঠাই দিছি, টিকিট করে রাখছে আমার আব্বা আম্মা, আমার জন্য, সবার জন্য। কোথায় যাবেন আপনারা তাহলে? ময়মনসিংহ আসবো। ওদের বাসাতেই? হ্যাঁ। আবার ওদের বাসাতেই? হ্যাঁ হ্যাঁ, কিছুদিন থাকার পর আমি এখানে আসবো। আমি তো আর মানে আমি বলছি যে কোনোভাবে যদি আমি একবার ঢাকায় পৌঁছতে পারি তাহলে আর আমি আসবো না, বা আমি অন্য জায়গায়, আমাকে ওরা এখন যাইতে যাবে, আমি অন্য জায়গায় কোথাও পালা গিয়ে বসে থাকবো, আমার তো আর কেউ খুঁজে পাইবো না। তো আমার আম্মা মনে মনে ব্যাপারটা বুঝতে পারছে, বুঝে সে বলতেছে কি তুমি চলে যাও, এরকম কিছু আর কি হয়েছে, আমি তো জানি না যে তুমি চলে গিয়ে ওইখানে টিকিট করে রাখো। মানে যাওয়ার পর তো আমি বুঝতে পারছি যে টিকিট সবার জন্যই করে রাখছে। আপনার আব্বা আম্মা বেঁচে আছেন? হ্যাঁ আছেন। তারপর আমি স্টেশনে যায় দেখি ওর টিকিট নিয়ে সামনে আইছে। পরে আমি ওইখানে কান্নাকাটি শুরু করে দিছি অনেক জোরে, আমি যাবো না। কয় কি ও গাড়ি ফেল করছে, গাড়ি পাই নাই, এখন আমাদের সাথেই যাবে। আমি কই কি না, আমি ওর সাথে যাবো না, আমি ওর সাথে যাবো না, এই কথাগুলো বলছি। ওদেরকে ও তো অন্য গাড়িতে যাবে। পরে আচ্ছা ঠিক আছে, অন্য গাড়িতে যাবে, আমরা এই গাড়িতে। কিন্তু ট্রেন যখন আসছে তখন আমরা একসাথেই সবাই উঠছি। আমি পরে ওইখানেও কান্নাকাটি করতেছি, তাহলে ওই কেমনে আইছে, কয় কি ওর সিট এখানেই পড়ছে, এই জন্য। পরে কোনো মতো করে ওইখান থেকে আমাকে ওদের বাড়িতে নিয়ে আসে, আমাকে আর আমাদের রিক্সা করে নিয়ে ডিরেক্টলি ওই আমার শ্বশুর বাড়িতে নিয়ে যায়, মানে আমার মামার বাড়িতেই আমাকে নিয়ে যায় আমার আব্বা আম্মা। আমি কই কি এদিক দেখে লেগে যাইতেছো, এটা সেটা, কিছু হইব না, তোরা সাথে করে নিয়ে যাবো। মানে আমি সেখান থেকে, মানে শুরু থেকে কান্না করে করে এই পথ শ্বশুর বাড়িতে গেছি। ওখানে আম্মারা কয়েকদিন, আব্বা আম্মা কয়েকদিন ছিল, থাকার পর ওইখানে আব্বার আমাকে পাল্লায় রেখে চলে গেছে। তখন সবাইও জানতে পাইছে যে ওই মেয়েটার সাথে সে কথা বলে, এখনো যোগাযোগ করতেছে, আর ওর সাথে আমারও কোনো সম্পর্ক নাই তেমন, স্বামী স্ত্রীর সম্পর্ক। তখন তারা কি করছে, যেহেতু শুনছে আমার পিরিয়ড হয়েছে, তো তারা কি করছে, কবিরাজ এটা সেটার কাছে যাইতেছে, দুজি ও অন্য মেয়ের দিকে মন, আর আমার তো এদিকে ওকে চিনিই না। পরে ওরা নাকি কিসের কবিরাজি করবে, এটা করবে সেটা করবে, আমি জানি না, এটা পরবর্তীতে শুনতে পারছি আর কি। কারা? আমার শ্বশুর আর আমার আম্মা। কিসের কবিরাজি? মানে আপনার দিকে যাতে আকর্ষণ থাকে, হ্যাঁ না আপনার দিকে যেন স্বামী আপনার দিকে যেন কনসেন্ট্রেশন দেয়? হ্যাঁ, আর আমিও জানি ওর উপরতে ইয়ে হয়। তাও আমার তো মাথা ব্যথা করতো শুরুর থেকে, তো আমার শ্বশুরে এটা সেটা এনে দিত, বলতো কি এটা তুমি খাইবা আর ওরে দিবা, তাহলে ও তোমার উপরে রাখতে হইব না, তুমি ওই তোমারও মাথা ব্যথা ভালো হয়ে যাবো। এই বিষয়গুলা বইলা বইলা আমাদের দুজনকে খাওয়াইছে। কি খাওয়াই আমি নিজেও জানি না। পরে তার কিছুদিন পরে ওর সাথে আর কি আমার শারীরিক হয়, কিন্তু আসলে কি যেদিন আমাদের সম্পর্কে আমার কিন্তু অনেক কষ্ট হয়, যেটা আমি কাউকে বলতে পারবো না। অনেক কষ্ট হয়েছিল, অনেক।
প্রথমবার পিরিয়ড আমার বাপের বাড়িতে হয়, মানে ওই মেয়েটার এখানে আইসা বাপের বাড়ি থেকে শেষ হয়। দ্বিতীয়বার পিরিয়ডের সময় আমার বাচ্চা পেটে আসে। ওহো, মানে বাচ্চাটাও কি পরিকল্পনা করে শ্বশুর শাশুড়ি জোর করে নেওয়াইছে বা এরকম কোনো কিছু? যে বাচ্চা চলে আসলে নাকি ও অন্যদিকে আর যাবে না, এরকম কিছু আর কি ওরা ভাবছে। ওর প্রথম বাচ্চার বয়স কত? আমার প্রথম বাচ্চার বয়স প্রায় মনে হয় 10 বছর হয়ে উনি গেছে। কি পৃথিবীতে আসছে, মানে প্রথম বাচ্চাটা পৃথিবীতে আসছে? হ্যাঁ হ্যাঁ। তো আমার বাচ্চাটা যখন পেটে আসে আমি কিন্তু জানি না, আমি সকালে যে গোসল করি আমাকে মানে আমার সেলোয়ারে যে সেই গিটটা থাকে সেটাও আমি দিতে জানতাম না। আমি কারো কাছে নিয়ে গিয়ে দাঁড়াই থাকতাম যে আমি বাথরুমে যাবো, আমার গিটটা খুলে দাও। গোসল করে দাঁড়াইয়া থাকতাম, আমার শাড়িটা কেউ পরাইয়া দাও। ভিজা কাপড়ে এসে দাঁড়ায় থাকতাম। তো আমাদের পাশে একটা আন্টি ছিল, সে আমাকে সবসময় কাপড় পরাইয়া দিছে। আমি কাপড় পরতে পারতাম না, মাঝে মধ্যে গিট লাগিয়ে গেলে আমি সবার কাছে গিয়ে দাঁড়ায় থাকতাম। তখন আমার বাচ্চা যখন পেটে আসে সবাই অনেক খুশি। আমি কিন্তু এত কিছু বুঝি না। যখন আমার 3 থেকে 5 মাস মনে হয় যখন হবে, তখন আমার পেটের মধ্যে প্রচুর নড়াচড়া করে। তো আমি ভয় পাই, রাত্রে একটু একটু করে কান্দি যে আমার কি হয়েছে, আমার পেটে অনেক নড়ে। আমার খুব খারাপ লাগে যখন, তখন রাত্রে আমি একটু একটু করে কান্নাকাটি করি। একদিন হঠাৎ করে অনেক জোরে অনেক খারাপ লাগতেছে, তো কান্নার সুরটা আর কি একটু জোরেই হয়েছে। জোরে বলতে কি, মানে আমার পাশে যে আমার হাজবেন্ড শুয়ে আছে, আমার মামাতো ভাই, ও আর কি শুই না লাভ দিয়ে উঠছে। ও আবার সুন্দর ছিল তো মানুষ, যখন ঘুম থেকে উঠতো চোখ লাল হয়ে যাইতো। তা আমি আবার চোখ দেখে ভয় পেয়ে গেছি। ওরা বলতেছে কি হয়েছে কি হয়েছে। পরে ওর কি কি শব্দতে, মানে যেমন আমি আস্তে আস্তে করে গুনগুন করে কাঁদতেছিলাম, পরে আমি জোরে কান্না শুরু করে দিছি। পরে পাশে থেকে আমার শ্বশুর শাশুড়ি ওরা আসছে, ওরাও আইসা বলতেছে কি হয়েছে কি হয়েছে। মানে সবার মধ্যে দেখতেছি যে ভয়, বড় বড় চোখ করা, সবার মধ্যে ভয়, এরকম দেখতেছি। তখন আমার আরো কান্না আসতেছে, মানে এত কান্না, মানে আশেপাশে যে লোকজন আছে সবাই বলে যে ওই বাড়িতে ছোট মেয়ের বাচ্চা হবে, বিয়ে হয়েছে, ওর বাচ্চা হবে, কিছু হয়েছে নাকি, এরকম মনে করে সবাই আর কি রাত 3টার সময় বাড়ি ভরে গেছে মানুষে। আমার বাড়ি ভরা মানুষ দেখা, ঘর ভরা মানুষ দেখা মানে আমার লাগতেছিল আমি তখনই মরে যাবো। আমার অনেক খারাপ অবস্থা, মানে কি হয়েছে দিদি জিজ্ঞেস করে কি হয়েছে, আমি আর কিছু বলতে পারি না। পরে পাশে যে আমার এক দাদি ছিল, উনি কি করছে, সবাই ঘর থেকে বের করে দিছে। পরে ঘরে দরজা আটকায় দিছে। দরজা আটকায় আমারে বলতেছে, দাদু তুই আমার কাছে কত কি হয়েছে। পরে সবাই না দেখে পরে দাদুর কাছে আমি বলতেছি যে দাদু আমার পেটের মধ্যে এমন জোরে জোরে কি নড়তেছে। দাদুর কাছে, মানে আমার যে দাদির কাছে গল্প শুনতাম যে পেটের মধ্যে নাকি সাপের বাচ্চা হইতো, তো ওইটা ভাইবা আর কি আমি ভয় পাইতেছিলাম যে আমার পেটের মধ্যে মনে হয় সাপের বাচ্চা হয়েছে, এই জন্য এত জোরে জোরে নড়তেছে। পরে আমার দাদু কি করছে, গালের 2 পাশে গালের মধ্যে টান দিয়া ধরে কইতাছে কি এটা তো এরকম করবো, এটা তো তোর বাচ্চাই নড়তেছে পেটের মধ্যে, অন্য কিছু না। আমি এই জন্য বলি যে লাইফ ইজ মোর দেন ড্রামা, জীবন নাটকের জন্য। আপনার মনে হচ্ছে না আপনি একটা সিনেমা দেখতেছেন? তারপরে এরকম কিছু হওয়ার পরে উনি সবাই চলে গেছে, তোর কিছুই হয় নাই। পরে একটা পর্যায়ে যখন আমার পেটের মধ্যে নড়তো বা দেখা যাইতো, তো একটা সময় বাড়তেছে, বাচ্চাও বড় হইতাছে, দেখা যাইতো, তখন আমি বলতে আমি দাদু দাদু দেখো এই যে আমার পেটের মধ্যে নড়তাছে বাচ্চা, মানে পেট খালি করে দেখাইতাম। আপনি বুঝতেন না বিষয়, আপনার কাছে ফান মনে হতো বিষয়টাকে, এটা একটা মজার বিষয়। সো তো এরকম করে সে কি করছে, মানে তারপরে ও বাড়িতে আসে না কিছুদিন ধরে, ওই মেয়ের নাকি বিয়ের পাত্র দেখতে আসছে। তো আবার মামাতো ভাই বাড়িতে আসে না কিছুদিন ধরে। পরে তারপরে মানুষে বলতেছে কি ওরা দুইজনে এক জায়গায় কোনো জায়গায় ঘুরতে দেন, মানে এরপরে তো আমাকে বন্দি করে রাখছিল, কোনো জায়গায় যাইতে দেয় নাই। তা আমার আবার নানার বাড়ি, মানে আমার শ্বশুর বাড়ি নদীর এপারে, আর এপারে হচ্ছে আমার নানার বাড়ি, মানে তারাও এই পারেই ছিল, পরে ওই পারে চলে গেছে ব্যবসার ইয়ার জন্য। তা আমার ওর তো আবার দাদার বাড়ি হয়, আমার নানার বাড়ি হয়। তো ওরে আর আমার এখানে পাঠাইছে, মানে চর দিয়া যাইতে হয়। আমার এক কাপড় পরায় দিছে ওই আন্টি, মানে সবসময় যে আন্টি পরায় দিত ওই পরায় দিছে। পরায় দেওয়ার পর আমি যখন চরে দিয়া যাইতেছি, চরের যত
মানে গাছপালা যা আছে যত কিছু আমার শাড়ির মধ্যে দিয়ে সব পেঁচা ধরছে, মানে পরে যাইতে পারতেছি না। মানে শাড়ি পরা জানতেন না ওই না, সময়টাতে? তারপর আমি ওখানে শাড়ি খুলে ফেলি, খুলে যাওয়ার পর সে সেখানে বসে শাড়ির এগুলো থেকে সব সরায় দেয়। আমি বলছি আমি শাড়ি পরে যাইতে পারবো না, আর হাঁটতে পারতাছি না, কই তো আইসা পড়ছি। পরে আমি ভাবলাম কি আচ্ছা ঠিক আছে, আমি না করছি, আমি পড়তে পারি না, তারপরে আমার জোর করে, সে তো আর পড়াইতে পারে না, শাড়ি খুলে যখন এগুলো খুলছে, আমি যখন শাড়ি খুলে ফেলছি, পরে সে কোনোভাবে আমার পেঁচাই দিছে, আমি হাঁটতে পারি না। না পারলে যে আমি কই কি একটু মানে কাপড়টা উঠাইয়া জোরে জোরে লম্বা লম্বা পা দিয়ে হাইটা মানে ওর থেকে একটু দূরে গেছি, দূরে যেয়ে ওইখানে শাড়ি খুলে ফালায় এক দৌড় দিয়ে আমি আমার নানির বাড়িতে উঠছি, মানে ওর তো দাদার বাড়ি হয়। তখন সে কি করছে, সেই শাড়ি এখানে ফালাইয়া দিয়া ওই রাস্তা দিয়া যাইতাছে আর নানার বাড়ি উঠতেছে। আমার শ্বশুরের বক্তাছে বাচ্চা আমার বিয়া করাইছে, আমি কইছি আমি বিয়া করবো না, এটা সেটা, মানে আমার শ্বশুরের উপরে রাগ ঢালতেছে। তো এরকম হইলে আমার নানির বাড়িতে গেছি, তার মোট ওইখানেই সে একটা পর্যায়ে সে ওই মেয়েকে একদিন হইলো বিয়ে করবে, বাট সে আমার উপরে দায়িত্ব পালন করে যাবে যেহেতু আমার বাচ্চা হবে। তখন আমার যখন বাচ্চা পেটে 7 মাস, তখন আমাকে ঢাকায় দেয় আমার মার কাছে, আর দেয় নাই। তখন আমাকে ঢাকায় দেয় আমার মার কাছে। আমি তো অনেক খুশি আমার মার কাছে যাবো। তো আমার মা নিয়ে আমার বিভিন্ন জায়গায় ডাক্তার দেখায়। ডাক্তার বলে যে ওনার বাচ্চার অবস্থা এতটা ভালো না, যেহেতু আমার বাচ্চা অনেক ছোট, 1/2 কেজি হয়েছিল। আমার বাচ্চার অবস্থা ভালো 500 গ্রাম, হ্যাঁ, 1/2 কেজি মানে 500 গ্রাম। আমার বাচ্চার অবস্থা ভালো না, এটা সেটা এরকম বলতেছিল। একটা সুস্থ বাচ্চার ওজন জানেন আপনারা? ওই 1/2 কেজি যে বললো, একটু গুগল করে নিয়েন, যেহেতু আমার 2টা বেবি আছে, সো কিছুটা হলো জানি। আমি যতদূর জানি যে এটা 2.5 থেকে 3 কেজি প্লাস। হ্যাঁ, সেখানে একটা বাচ্চার ওজন 500 গ্রাম। তো এরকম আমি যদি ভুল বলে থাকি আমি সরি বলছি, বাট আমার এটা একদম মানে গুগল করে নলেজ না, আপনারা চাইলে করে দেখতে পারেন। বাট এটা খুবই আন্ডারওয়েট বেবি, ব্যাপারে কোনো সন্দেহ নাই, এবং এটার প্রেক্ষাপটটা আপনারা দেখলেন। হ্যাঁ, তারপর আমার আম্মা আমাকে ডাক্তার দেখায়, কোনো পরে অনেক কিছু ওষুধ খাওয়ায়, অনেক ফল টল খাওয়ায়, এরকম কিছু। পর একটা সময় যখন এর মধ্যে আমার শ্বশুরবাড়ি থেকে আসার পর মানে 15 দিন পর আমার একটা অসুস্থ হয়, যেটাকে এই ধাস্তু বমি বলে। বমি পাতলা পায়খানা দুইটা একসাথে। তো হঠাৎ করে আমার বমি পাতলা পায়খানা একসাথে। আপনি আমাকে একটু বলেন তো, আপনার ক্লাস 4 থাকতে বিয়ে হলো, বিয়ের কয় বছর পর আপনার বাচ্চা হয়েছে? বিয়ের মনে হয় 1.5 বছর পরে, এরকম 1.5-2 বছর। তাহলে ওর বয়স কত? 11 থেকে 12 বছর। সেকেন্ড পিরিয়ডের সময় আপনি কনসিভ করেন। হ্যাঁ। তো এখন আপনি বুঝতে পারেন যে ওর বেবি হেলথ বা ফিজিক্যাল হেলথের জায়গা থেকে কি অবস্থা। জি, তারপর আমাকে এর মধ্যে দিয়া আসার কিছুদিন 15 দিন পরে আমার যখন পাতলা পায়খানা বমি হয়, তখন মানে আমার মরার অবস্থা হয়ে যায়, চোখের সামনে রক্ত জমা হয়ে যায়, এরকম হয়ে যায়। তো সবাই বলছে যে মারা যাবে। তো একটা পর্যায়ে আমার আম্মা আমাকে উত্তরসূর করে কোরআন শরীফ পড়তেছে, সবাই কয়েকজন মিলা, এরকম অবস্থায়। পরে আমার আম্মা আমাকে মেডিকেলে নিয়ে যায়। মেডিকেলে নিয়ে যাওয়ার পর ওইখান থেকে সুস্থ হই, কিন্তু বলছে যে বাচ্চা নাকি মারা গেছে, এরকম কিছু। বাচ্চা মারা যায়নি বলতে কি বাচ্চা মারা যাবে, আমাকে ডেট দিছে কয়েকদিন পরে এসে অপারেশন করার জন্য, আমার আম্মাকে অপারেশন করে বাচ্চা ফালাই দেওয়ার জন্য, বাচ্চা মারা যাবে। তখনও বাচ্চা পৃথিবীতে আসে নাই, 7 মাস। 7 মাস, হ্যাঁ। আচ্ছা, তখন আমার আম্মা 7 মাসের বাচ্চা নষ্ট করবে কিভাবে? বাচ্চা অনেক ছোট ছিল। হ্যাঁ, তারপর তো বাচ্চা আমার যখন এরকম অবস্থা হয়েছে, তো আমার বাচ্চাও নাকি মানে শুকনায় পড়ে গেছে, বাচ্চা মানে বাচ্চা খাবার পাচ্ছে না, সোজা কথা যেটা বলে, পেটের খাবার যেটা দরকার, মারা যাবে, বাচ্চা মারা যাবে, এরকম কিছু বলছে যে বাচ্চা হয়তো টিকবে না, আপনারা আয়সা একটা চেক আপ করায় ওনার অপারেশনটা করাই নিয়ে যান। আমি সুস্থ হওয়ার পরে হসপিটাল থেকে যখন আমাকে দিচ্ছে, তখন আমার আম্মা সেই মুহূর্তে গেছে, সেদিন ডেট হচ্ছে, মানে অপারেশন করে বাচ্চা করে দেবে। আমি যখন বাসা থেকে বের হব অপারেশনের জন্য, মানে ডাক্তারের কাছে নিয়ে যাবো, চেক আপ করে পরে হয়তো বাচ্চা কিভাবে পেটে থেকে বের করতে হয় সেই ব্যবস্থা তারা করবে। আর পেটের মধ্যে ডাক্তারের কাছে ফোন দিয়ে আবার জানতে বলছে যে পেটের মধ্যে নড়াচড়া করে নাকি। আমি কোনো নড়াচড়া পাই না, মানে যে নড়াচড়াটা পাইলে আমি সবাই দেখাইতাম, এরকম কোনো নড়াচড়া হয় না। বাসা থেকে বের হওয়ার পর কিছুক্ষণ পরে মানে রাস্তার মধ্যে আমার পেটের মধ্যে নড়াচড়া করতেছে একটু একটু। আম্মা আমার পেটের মধ্যে না একটু একটু নড়াচড়া করতেছে, চল যাইয়া দেখি কি অবস্থা। পরে যাওয়ার পরে ওখানে আমার আলতা করাইছে, ওরা বলছে বাচ্চা তো এখনো মারা যায় না, ওর হার্টবিট চলতেছে, আমার মনে হয় আপনারা অপারেশন করে ফেলেন, হয়তো বাঁচবে না, এরকম কিছু বলছে ডাক্তার বলেছে। হ্যাঁ। পর আমার আম্মা বলছে কি এখনো যেহেতু জানটা আছে, আচ্ছা দেখি কিছুদিন।
পরে এরপরে মাসে মাসে চেক আপ করা, বাচ্চা মারা যায় না, যেহেতু মারা যায় না সেই পর্যন্ত ওইখানে রেখে যায়। তারপরে যখন আমার বাচ্চা হওয়ার প্রসব ব্যথা হল, তখন অনেক রাত, প্রায় 1টা বাজে, বাংলাদেশ মেডিকেলে নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়ার পর সেখানে নাকি ভর্তি নগদ 20,000 টাকা চাইতেছে, মানে টাকা ছাড়া আগে ভর্তি নেবে না। আমার আম্মা বলছে যে আপনারা ভর্তি নেন, আমার মেয়েটার অবস্থা তো ভালো না। পরে সকালবেলা আমি টাকা ব্যবস্থা করে এনে দিতেছি, কিন্তু তারা টাকা ছাড়া ভর্তি নেবে না, আমাকে বাইরেই সিটে বসায় রাখছে। পরে আমার আম্মা ওইখান থেকে আমাকে নিয়ে আসে। নিয়ে আসার পর সকালবেলা আর কয়েকজনে বলছে যে অন্য জায়গায় ক্লিনিক আছে, ওইটাতে ভালো চিকিৎসা হয়, এটা সেটা। তো সেখানেও নিয়ে গেছে, সেখানে নিয়ে আমাকে বলছে এবং বাচ্চার মা একজনও বাঁচবে না, বংশই দিতে বলতেছে, এটা সেটা অনেক কিছু। তো আমার আম্মা বলছে যে কোনো একজনকে তো রাখবেন। তো বলতেছে আমরা পারবো না। পরে ওইখান থেকে আমার আম্মার যে পরিচিত আছে উনি বলে কি ওনার বোনের নাকি বাচ্চা হয়েছে, মোহাম্মদপুর একটা ক্লিনিক আছে, ওইখানে নিয়ে যাইতে। পরে আমাকে ওইখানে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর ওইখানে আমার আব্বা আর আমার আম্মা যায়। আমার তখন আমার শ্বশুর বাড়ির লোকজন আসে নাই, কেউ আসে নাই। আমার নিয়ে যায়, নিয়ে যাওয়ার পর ওইখানে আমার ভর্তি রেখে আমাকে চেক আপ রুমে নিয়ে যায়। আমার আব্বা চলে আসে, বাসায় চলে আসে, বাসায় তার কেউ নাই। তো ওরা চেক আপ টেক আপ করে আইসা বলে কি যে ওনার অবস্থা তো খুব খারাপ, আমরা ওনাকে বাঁচাতে পারবো না, বা ওনার বাচ্চাও বাঁচাতে পারবো না। আমার আম্মা বলতেছে আপনারা দুজনের একজন কেউ রাখেন। বলতেছি কি না আমরা পারবো না, আপনারা ঢাকা মেডিকেল নিয়ে যান। পর আমার আম্মা ওইখান থেকে বাধ্যতামূলক, আমার আম্মা ওইখান থেকে আইসা নিচে যখন দাঁড়ায়, ওখান থেকে ডাক্তার গুলা না আমারে দেখতেছিল অনেক। পরে ওরা দৌড়ায় আসছে, বলে কি আপনি আমাদের এখান থেকে অ্যাম্বুলেন্স নিয়ে যান, আমরা সাথে ডাক্তার দিয়ে দিচ্ছি, মেয়েটার অবস্থা ভালো না। তখন আমার ওইখান থেকে আমার আম্মা অ্যাম্বুলেন্স নেয় ওই ক্লিনিকের ওইখান থেকে, আর ওইখান থেকে একটা ডাক্তারও আমার সাথে যায়। যাইয়া ওইখানে ঢাকা মেডিকেল আইসা আমাকে ওইখানে ভর্তি করে রাখা যায়। যাওয়ার পর আমার বাচ্চা হয়, আমারও কিছু হয় না, আমার বাচ্চারও হয় না। হওয়ার পরে আমার বাচ্চাকে কাচের বাক্সতে নিয়ে যাওয়া হয়, অনেক ছোট, কাচের রুমে নিয়ে যায় আমার বাচ্চাটাকে। আমি দেখতে পাই না অবশ্যই, অনেক ছোট হয়েছিল, যে তুলার মধ্যে পেঁচানো ছিল, কাচের বাক্সতে অনেক দিন ছিল। তার মধ্যে দিয়ে আমার শ্বশুর বাড়ির লোকজন কেউ আসে নাই। তা আমাকে যখন বেডে আইনা শোয়ায়, বাচ্চারা তো আর দেখতে পারি না, বেডে আইনা শোয়ায়, তখন মানুষে শুধু বলে কি যে তোমার জামাই কই, তোমার জামাই আসে না কেন, তোমার জামাই কি করে, মানে এগুলো আমার আম্মা থাকলে বলে না। আমার আম্মা যখন আমার থেকে দূরে বা ওষুধ আনতে যায় বা বাচ্চাকে দেখতে যায়, তখন আর কি সবাই এসে বলে। আর অনেকে বলে কি যে তোমার মনে হয় বিয়ে হয় নাই, এরকম কিছু বলে। যেহেতু আমার শ্বশুর বাড়িতে, তোমার শ্বশুর বাড়ির লোকজন আসে না কেন। পরে আমার আম্মা বলছে কি ওদের একটু সমস্যা আছে সেই জন্য আসে নাই, ওরা কিন্তু আসে নাই। পরে মেডিকেল আমি অনেকদিন থাকি, বাচ্চাকে দেওয়া যায়, কিন্তু আমার ছিল না, মানে বাচ্চাকে যে আমি দুধ খাওয়াবো ফিট করতে পারি নাই। তখন ডাক্তারে বলছে যে ওয়ান খাওয়ানোর জন্য হসপিটালে থাকা অবস্থায়। আমার আম্মা, ও আবার এতটুকু ছোট হয়েছিল, ফিট আর খাইতে পারতো না, মানে সেই দুধটাও একটা নেকড়ার সাহায্যে আর কি টিপ টিপ করে খাওয়াইছে, ওর কিছুই ছিল না শরীরে। মানে আমি বলি এরকম করে ঝুলেছিল, চামড়া, মাংস ছিল না, হাড় দেখা যাইতেছিল, শরীরের রগ দেখলে ভয় লাগছে। আমি কোলে নিতে পারতাম না, আমার আম্মার ভয়ে গোসল করাইতো না, কারণ ওর চামড়া এতটাই পাতলা ছিল, সব দেখা যাইতো। পরে আমার নানি আসে, আমার নানি ওর দাদি হয়, ওনাকে পাঠানোর পর উনি আসে, উনি আইসা দেখা যায়, বাড়িতে যায়, বলে কি দেখ গিয়া তোরা গিয়া পাস নাকি, বাচ্চা মনে হয় বাঁচবে না, যেমন দেখে আসছি। তো অনেকদিন পর আমার জামাই এসে আমার বাচ্চারে দেখা গেছে। তার 21 দিন আরো অনেকদিন পর আমার শাশুড়ি আসছে, তার কয় মাস পর আমার শ্বশুর আসছে। এতদিন পরে কেন আসলো? ওরা নাকি বাড়িতে ঝগড়া লাগছে। বাচ্চা যখন হয়ে যায় তখন অনেকদিন পর বাড়িতে আসি, মানে ঢাকায় আসি। আমার বাচ্চার 5-6 মাস বয়স পরে কিন্তু আমার আম্মা আমাকে বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়িতে পাঠায়। সেখানে থাকেও বেশি দিন থাকি নাই, চলে আসছি, কারণ বাচ্চা আমি রাখতে পারি না, কোলেও নিতে পারি না। মানে কোলে নিলে টয়লা দিয়া পেঁচাইতে মানে একটু মানে ধরার মতো হইলে আর কি আমি নিতে পারি, না হলে নিতে পারি না, বাচ্চার মতো একেবারে খাওয়াইতে পারি না, কিছু না। আমার আম্মা দুধ খাওয়াইছে, আমার আম্মাই রাখছে, এবং কি আমার মেয়ে বড় হয়ে আমার আম্মারে আম্মা ডাকছে, আমার আব্বারে আব্বা ডাকছে, আমাকে কিছুই ডাকে নাই। ওহো। তো এরকম করে দিনকাল চলতেছিল।
তারপর হচ্ছে গিয়া আমার সে আবার দেশের বাইরে চলে যাবে। আপনার স্বামী আমার আরেকটা বাচ্চা পেটে আসে ওই সময়? 2 বছর পরেই আমার আরেকটা বাচ্চা পেটে আসে। পেটে আসে, ও দেশের বাইরে চলে যাবে এই কথা বলতেছিল। ওই সময়টাতে মেয়েটার সম্পর্ক কেমন ওনার? ওইখানে মোটামুটি ভালোই। তখনও কি আপনার মেয়েটার সঙ্গে যোগাযোগ ছিল? হ্যাঁ, কারণ মেয়েটার আম্মুকে সে আম্মু বলে ডাকে। ওনার নাকি দুটো ছেলে। আপনার দিক থেকে বিষয়টা কেমন ছিল? আপনি কি তখন আপনার হাজবেন্ডকে, বা তখন তো আপনার হাজবেন্ড, ওনাকে কি তখন আপনি ভালোবাসেন, মন থেকে ভালোবাসতে পেরেছেন, নাকি তখনও মনে হতো না জীবন থেকে চলে গেলে বাঁচি? আমি আসলে কি ভালোবাসাটা বুঝতাম না, ওনার যথেষ্ট পরিমাণে ওখানে সম্মান করতাম, ভয় পাইতাম, ওনার কথাটা মাইনা চলতাম, এরকম ছিল আর কি। ফাইন। তারপর কি হলো? আপনার বাচ্চা পেটে আসলো? হ্যাঁ, তো এরকম করে চলতেছে। তারপর আরেকটা বাচ্চা পেটে আসে, আসার পর ওরা দেশের বাইরে যাবে। তারপর আমার আম্মাকে বলে কিছু টাকা দেওয়ার জন্য, আমার আম্মার যা গয়নার গাড়ি ছিল তা বেসে ওনাকে টাকা দেয়, কিন্তু ওইখানে টাকাগুলা মাইর খায়। আপনি ওই মেয়েটার সঙ্গে যে ওনার সম্পর্ক, এগুলো নিয়ে আপনাদের মধ্যে সংসারে ঝামেলা হতো, নাকি আপনি এগুলো নিয়ে কিছু বলতেনই না? না, আমি কিছু বলতাম এগুলো নিয়ে আপনার মধ্যে কোনো অনুভূতি তৈরি হতো না? না না, সে বলছে সে ওকে বিয়ে করবে, কিন্তু একদিনের জন্য হলেও বিয়ে করবে, এরকম কিছু। আচ্ছা, ওকে। কিন্তু আমার কোনোদিন ইয়া করবে না, বা আমাকে ছাড়লে ওর ফ্যামিলি তোরে জায়গা দিবে না, ওকে, এই ভয়টা ওর মধ্যে ছিল। তা আমি এটা নিয়ে আর মাথা ঘামাই নাই। পরে সে দেশের বাইরে চলে যাবে, এই টাকা মেয়ের খাইলো, আমার আরেকটা বাচ্চা হয়। সেই মুহূর্তেও কিন্তু আমার বড় মেয়েটা আমাকে আম্মা বলে ডাকে না, আমার মার সাথেই থাকে। আমার ছোট মেয়েটা, মেজো মেয়েটা হওয়ার পরও আমার মেয়েটা বলতো কি, মুন্নি তোর নানা ভাই আইছে, আমার আব্বা আইছে, মুন্নি তোর পাখিমণি আইছে, আমার আম্মা আইছে। মানে আমার আম্মার নানি বলতো না, পাখিমণি বলতো, এখনো পাখিমণি বলে। তারপর এরকম করে দিনকাল চলতে থাকে। থাকার পর আমার হাজবেন্ড আমার শ্বশুরের সাথে ঝগড়া করে আমারে ফালাই রেখা ও ঢাকায় আবার চাকরি করতে চলে আসে। মানে ওদের ঝগড়া, আমাকে ফালাই রেখে আসে ওইখানে। তারপর আমার শাশুড়ি আমাকে অনেক অত্যাচার করে, আমার শরীরে গায়ে হাতও তুলে। যেমন খাবার খাইতে গেলে, আমার 2টা বাচ্চা তখন, কারণ আমার বড় মেয়েটা তো আমার বুকে দুধ খাইতে পারে নাই, যখন মেজো মেয়েটা হয় তখন সবাই বলছে কি আচ্ছা ও যেহেতু 1 ফোঁটা বুকের দুধও পায় নাই, তো আমার দুজনই দুধ খাইতো। ও আমারে ফালাই রেখে চলে গেছে। চলে যাওয়ার পর আমাকে ওরা ঠিক মতো খাবার দিত না। খাবার কি, একটু তেল সাবান পানিও দিত না। তেল দিতে গেলে, মানে সরিষার তেল দিয়ে একটু শরীরে দিতে গেছি, তারপরে বলছে 1 পা তেল 30 টাকা দিয়ে আনছি, পায়ের তালাই অব্দি দেওয়া লাগে। আর রান্না বান্না করে নিয়ে যাইতাম, নিয়ে যাওয়ার পর সবাইরে খাওয়াইতাম। খাওয়ানোর পর আমার শাশুড়ি আমার প্লেটে অল্প কয়টা ভাত, আর আমার শাশুড়ির প্লেটে অল্প কয়টা ভাত, আর একটা বোলের মধ্যে ভাত আমার ছোট একটা দেবর ছিল, ওর জন্য রাইখা দিত। দেখো ও তো একটু পরে কান্না করবো, কিন্তু সেখানে অনেক করে ভাত রাখতো। পরবর্তীতে আমার শাশুড়ি ওকে খাওয়াই দিত, উনি নিজেও খাইতো। মানে আমাকে খাবার দিত না একবার। আমি অনেক কষ্ট করতাম। যেমন ওরা সবাই খাওয়ার পরে যখন আমি নিজে অল্প করে ভাত খেয়ে যখন আমি পুষ্কুনিতে আমি প্লেট ধুইতে যাইতাম, তখন মনে হয় যে আমার মনে হইতো যে পুষ্কুনির পানি মনে হয় আমার অর্ধেক আমার চোখের পানি, পেটের ক্ষুধায়। আমারে ফালাই রেখে চলে যায় ওখানে। অনেক কষ্ট করি, একটা পর্যায়ে সে আসে, একটা পর্যায়ে আইসে আমাকে ঢাকায় নিয়ে যায়, আমার মার কাছে আমাকে রাইখা যায়। পরে ওইখানে আমি 2টা বাচ্চা নিয়ে থাকতে থাকি। মার কাছে? মার কাছে। 2টা বাচ্চা কি মেয়ে বাচ্চা? হ্যাঁ, 2টা বাচ্চা মেয়ে। আমার বাচ্চাগুলো কিন্তু অনেক সুন্দর দেখতে, যে কেউ আদর করবে। রাস্তা দিয়ে নিয়ে গেলে মানে এমন একটা মানুষ নাই যে ওর গালে না হাত দিছে, ওকে কোলে না নিছে। মাশাআল্লাহ। জি, তারপর রেখে যায়? হ্যাঁ, ওখানেই থাকতে থাকি। ও বলতেছে কি যে আমার টাকা লাগবে, আমার আম্মার কাছে টাকা চাইতেছে। আমার আম্মা বলে কি আমার তো টাকা দেওয়ার সামর্থ্য নাই, তুমি ওদেরকে রাইখা যাও, তুমি নিজে কাজ করো, কাজ করে টাকা জমাও, ওদেরকে দিতে হইব না, পরে কিছু একটা করো। তো এখানে যখন আমাকে রাইখা যায়, ও নিজে নিজে টাকা জমাইতেছে, আমারও দিতে হয় না। 4 বছর হয়, 4 বছরের পরে মেয়েদের, তখন ওইখানে যাই। যাওয়ার পর সবাই ওইখানে কানাফুসা করতে থাকে যে আমার কোথা থেকে নিয়ে আসছে, আমাকে কোথা থেকে নিয়ে আসছে। মানে এসে ও যখন অফিসে চলে যায়, এ আসে সে আসে, তুমি বলো তোমার বাপের বাড়ি কই, তোমার বাপ কই, আমাদেরকে বলো, ঠিকানা তো তোমার ওইখানে দিয়ে আসবো, আর তোমার বাচ্চাগুলা কি তোমার নিজের, এরকম কিছু বলতো। তখন আপনি হাজবেন্ডের সঙ্গে থাকেন? হ্যাঁ, কিন্তু যেমন বলতো কি, ওরা বলতো যে আমার ভাগাই নিয়ে আসছে, এরকম কিছু, ওনার আগের বাচ্চা, এরকম সবাই আর কি বলতো। সবাই তো বাচ্চার মতো দেখতেই। হ্যাঁ, কারণ ও যখন দোকান থেকে আসতো তখন 2 চিপ আনতো, তো আমার 2 মেয়ের জন্য আনলে আমার জন্য নিয়ে আসতো, আইসক্রিম আনলে ওর জন্য নিয়ে আসতো, আর ওরা বাইরে নিয়ে যাইতো, আমারও চকলেট কিনে দিলে, ওরাও চকলেট কিনে দিলে আমারও দিত আর কি। তো সবাই আর কি সন্দেহ
পর্যায়ে নিয়ে যাইতো। আরেকটা বাচ্চা আমার পেটে আসে, আসার পর সেই বাচ্চাটাও আমার হয়। আমার 3টা বাচ্চা হবে, আমার 3টা বাচ্চাই ঢাকায় হয়, আমার মায় নিয়ে আসে। 3টা বাচ্চার সময়, একটা বাচ্চার সময় আমার স্বামীকে আমি পাশে পাই নাই। ওকে। সে অনেক পরে আসছে। তো আমার মেয়ে হওয়ার পর, ছোট মেয়েটা হওয়ার পর আবার আমি গ্রামে চলে আসি, হয়ে গেছে। তো নিজে নিজে দেখতে পারি, নিজে নিজে নিজের সংসার চালাইতেছি। তো একটা পর্যায়ে সে দেশের বাইরে চলে যাবে। তো তার সবকিছু রেডি হয়ে গেছে, তো দেশের বাইরে চলে গেছে, অনেক টাকা দেনা ফেনা হয়েছে। আমি ঢাকায় চলে আসি, গার্মেন্টসে চাকরি করতে গেছি। আমি তো পড়াশোনা কম করছি, তো অন্য অন্য কোম্পানিতে আমার চাকরি হওয়া সম্ভব না। গার্মেন্টসে চাকরি করতে গেছি, ওইখানে পাশের এক ভাবি বলতেছে কি আমাকে, ভাবি আমার চাকরিতে নিয়ে দেন, আমাদের এরকম সমস্যা। তো উনি কি করছে, গার্মেন্টসে ঢোকার আগে আমাকে নিচে দাঁড় করায় রেখে গেছে যে কেউ যদি বলে তুমি চাকরি করবা, আমার জীবনের প্রথম চাকরি আর কি, চাকরি করবা তাহলে তুমি গিয়া ওইখানে যাইবা। তো আমি দেখতেছি পাশে একটা কোম্পানি ছিল, মোবাইল কোম্পানি। ময়মনসিংহে? না না, ঢাকাতে। তখন আপনি গাজীপুরে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ। কোম্পানিতে তুমি চাকরি করবা। তখন আপনার হাজবেন্ড কোথায়? এখানে আমার সাথেই, একই সাথে থাকেন? একই সাথে। আচ্ছা। তো বাচ্চা কাচ্চাগুলো কোথায় রাখবেন চাকরি করলে? শ্বশুর শাশুড়ির কাছে? না না না, বাড়িতেই, আমার বাসাই ছিল আমার। না, কিন্তু আপনি চাকরি করেন, হাজবেন্ডও চাকরি করে, বাচ্চা কই থাকবে? বাসাই থাকবে। কিভাবে থাকবে? বাড়ি লিরা আছে, আশেপাশে লোকজন আছে। ছোট বাচ্চার বয়স কত তখন? তখন ছোট বাচ্চার বয়স হচ্ছে 2.5 বছর। কে দেখবে তাকে? 2.5 বছরের বাচ্চা তো হাঁটতেও জানে না। 2.5 বছর না, সরি 15 মাস। তো কে দেখবে তাকে? আমার বড় মেয়ে আর মেজো মেয়ে দুজনেই রাখতে পারে। আর বাড়ি লিরে যারা আছে, আশেপাশে কিছু লোকজন আছে, একটা খালা আছে। আমার জামাই যখন আগে ব্যাচেলার থাকতো তখন রান্না করে খাওয়াইতো। ওরা মিলে রাখবে? হ্যাঁ, ওরা মিলে রাখবে। সংসারে কি খুব দরকার ছিল টাকা পয়সা ওই সময়টাতে? হ্যাঁ, কারণ ওখানে তখন আমাদের অনেক টাকা দেনা হয়ে গেছিল। আমার শ্বশুরের জমিটা আটকায় রাখতে চাইছিলাম, মানে আমার শাশুড়িকে যে ছাইড়া দিছে, জমি বিক্রি করে অন্য জায়গায় বিক্রি করে দিতে চাইছিল। ওকে। তখন আর কি ওইখান থেকে জমিটা রেখে দিয়ে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এই জমি রাখতে গিয়ে এটা হয়েছে। ওকে। তো আমাকে যখন ওই গার্মেন্টসের নিচে রাখা যায়, তখন দেখলাম কি পাশে একটা কোম্পানির লোক, আমি তো জানতাম না, কোম্পানির লোক 12 জন লোক দাঁড়ায় আছে। তো এখানে যে অনেক লোকজন গার্মেন্টসের, তো এখান থেকে আমি যাইয়া ওদের সাথে দাঁড়াইছি, যে ভাবছি ওরাও তো চাকরির জন্যই আসছে বা গার্মেন্টসের চাকরির জন্যই আসছে। আমি তো আর জানতাম না ওরা কোম্পানির চাকরির জন্য আসছে। তো উপর থেকে একটা লোক নামছে, নামার পর চাকরি নিবা, আমি বলছে হ্যাঁ নিবো। তো আমার নামটাম সবকিছু লিখে নিয়ে এলো। সবাই মোটামুটি সিবি নিয়ে আসছে, কারণ ওখানে সবাই ডিপ্লোমা বিএসসি করে গেছে। আপনি তো ক্লাস 4 এর পরে পড়েন নাই? হ্যাঁ, পড়ি নাই। তো আমারও নাম নিয়ে গেছে, আমাকে বলছে সিবি নিয়ে আসতে। পরে ফোন দিছে, আমি যাই বলছি খালা আমাকে তো সিবি নিয়ে যেতে বলতেছে, কিসের চাকরি? তো আমার আবার পাশে লোকজন বলতেছে তুমি কি নিয়ে ডিপ্লোমা করছো, এরকম কিছু বলতেছে। তা আমি তো বলছি, আমিও কারোর সাথে কথা বলতে পারতেছি না যে কি, আমি তো বুঝতে পারতেছি না। আমি এটা কোম্পানি কি কয়টা, তো মোবাইল কোম্পানি, নাম বলতে চাইতেছি না কোম্পানিটার, মোবাইল কোম্পানি, সেখানে মোবাইল তৈরি হয় আর কি। তো আমি বাসায় যাই, বাসায় গিয়ে আমার বাড়ির খালাকে বলি খালা এরকম এরকম সমস্যা, এখন আমি কি করবো? কিন্তু আমার চাকরি হবে না, আমার চাকরি তো খুব জরুরি দরকার। তুই আমাকে বলতেছে এক কাজ কর, তুই আমার মেয়ের সার্টিফিকেটগুলো নিয়ে যা, ওইটা দিয়ে একটা সিবি বানাই নিয়ে যা। তো ওনার মেয়ে আমাকে সবকিছু শিখাইছে, ওনার কোথায় পড়াশোনা করছে, কি বিষয়ে পড়াশোনা করছে, এগুলো নিয়ে আমাকে ওইখান থেকে একটা সার্টিফিকেট, মানে আমাকে ওইখানে একটা সিবি বানায়, মানে একটা ফলস সিবি। হ্যাঁ, সিবি বানায় দেয়। তা আমি কোম্পানিতে নিয়ে যাই, নিয়ে যাওয়ার পর আমার ভাইবার সময় আসে, তখন ওনারা 12 জন ছিল, আমাকে নিয়ে 13 জন। তো আমি ওখানে বসে আছি, আবার ভয় পাইতেছি, সবাই চায় না আর কি বাংলাদেশি কি নাকি জিজ্ঞেস করে। হ্যাঁ, কি জিজ্ঞেস করে। একজন বাংলাদেশি, মানে একটা রুমের ভিতরে নিয়ে গেছে, কেবিনের ভিতরে, সেখানে 4 জন মানে চায়না, 1 জন বাংলাদেশি আছে, আর কেউ নাই। সামনে একটা সিটে আমাকে বসায় রাখছে, ওরা 5 জন একসাথে বসে আছে। এরকম ছিল আর কি। পরে আমি বলতেছি কি যে না আমি চইলা যাই, শুধু শুধু আমি কিছু পারবো না, এমনি তো আমার শেষ হয়ে যাবে। আমি যখন বের হয়ে যাব, তখন ওরা 12 জন আমাকে বলতেছে এই তুমি কই যেতেছো, এখানেই তো ডাকবে। তখন ওইখান থেকে গিয়ে আবার ফিরে আমি তার ওদেরকে বলতে পারতেছি না যে আমি তো পড়াশোনা করি নাই, তো আমি কেমনি কি করবো। ওরা যখন ডাক দিল আমাকে পেছন থেকে, তারপর আমি আবার ওদের কাছে আসলাম। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আল্লাহ ভরসা থাকি, ভিতরে নিয়ে কি জিজ্ঞেস করবো, ওরা তার জানবে না। আর ওদেরকে যা আগে জিজ্ঞেস করবে, তা ওরা আসলে আমি জিজ্ঞেস করবো যে আপনাদেরকে কি জিজ্ঞেস করছে। আচ্ছা, সেটা বলে বলে আমিও বলবো আর। আপনি সিবিতে কি দেখাইছিলেন, কি পাস? সিবিতে ওইখানে ডিপ্লোমা দেখাইছি। হাই তারপর আমি বলছি যে ওরা যখন আসবে তখন ওদের কাছে জিজ্ঞেস করবো যে কি কি জিজ্ঞেস করছে, পরে আমিও বলবো আর কি, ওদের থেকে শুনে শুনে যতটুকুই পারি, হলে হবে না হলে নাই। মানে এখন তো ওদের সামনে থেকে আমি যাইতে পারতেছি না, ওরাও যাইতে দিতেছে না। তো আমি আমার আগে যারা যাবে তাদেরকে জিজ্ঞেস করবো। কিন্তু আল্লাহ আমার সাথে এরকমই খেললো, প্রথমে আমাকে ডাকছে, তিশাকে আপনি আসেন। আমি কই কি, মানে সেই মুহূর্তে আমাকে যখন ডাকছে, তখন একটা রাস্তা হচ্ছে কেবিনের দিকে, আরেকটা রাস্তা হচ্ছে বের হওয়ার দিকে। আমি 2 দিকে তাকাই ভাবতেছি কোন দিকে যাব। আমাকে বলছে এই তুমি যাও না কেন, একটা মেয়ে বলতেছে তুমি যাও না কেন। পরে আমি গেলাম,
যাওয়ার পরে ওরা আমাকে জিজ্ঞেস করলো, চাইনারা জিজ্ঞেস করতেছে, আমি অর্ধেকই বুঝি নাই, কিছু কিছু জিজ্ঞেস করতেছে আমরা ভাই বোন কজন, কোথা থেকে পড়াশোনা করছি, এই কিছু কিছু আমি বেশিরভাগই বাংলাই বলছি, মানে সাথে একজন ছিল তো উনি আবার বলে দিচ্ছে আচ্ছা অসুবিধা নাই বাংলাই বলো, কারণ ওখানে তো এসি চলতেছিল কিন্তু আমার শরীর ঘেমে পানি ছুটতেছিল ভয়ে। তো আমাকে জিজ্ঞেস করতেছে কি কোথাও চাকরি করছো না, আমি কি না কোথাও চাকরি করি না, এটাই জীবনে প্রথম চাকরি। তো ওরাও বুঝতে পারতেছে আমার নার্ভাসটা দেখে বুঝতে পারতেছে যে আমি ভয় পাইতেছি। আমাকে বেশি কিছু প্রশ্ন করে নাই, আমার সিভিতে সাইন দিয়ে দিছে, মানে পরীক্ষায় আমি পাস এরকম কিছু জিজ্ঞেস করছে। তখন তো শুধু কোয়ালিফিকেশন নিয়েই প্রশ্ন করছে, আর কোনো বিষয় নিয়ে প্রশ্ন করে নাই। তো সিভিতে যতটুকু আছে ওই আপুর কাছ থেকে যাই না, আমি ততটুকুই আর কি উত্তর দিছি। আর বাকি কিছু জিজ্ঞেস করছে আমি কোথা থেকে আসছি, আমার ভাই বোন এটা সেটা আর কি এগুলো জিজ্ঞেস করছে। জি। তো আমার চাকরিটা হয়ে যায়। হয়ে যাওয়ার পর প্রথমে আমি টেস্টিং এ চাকরি করি, মোবাইলে ফাংশন টেস্ট করি। আমাকে নিয়ে গিয়ে ডিরেক্টলি কম্পিউটারের সামনে বসাইলো, ভালো একটা পজিশন দিল ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্টে। আমি বলতে স্যার আমি তো কম্পিউটারে কোনো সিভি দিই নাই, তা আমি কিভাবে কম্পিউটার চালাবো? সমস্যা নেই আমরা শিখাই দিব। তো ওনারা জানেন পড়াশোনা শিখাটা তো ব্যাপার না, কিন্তু আমি তো বুঝতেছি যে আমি কিভাবে কি করব। কিন্তু একটা পর্যায়ে মাথার ব্রেন খাটাইয়া আমি কম্পিউটার নিয়ে কাজ করছি, ভালো মানে খুব ভালো কাজ করি, এখনো খুব ভালো কাজ করতে পারি। এছাড়া আমি আর 2-3টা কোম্পানিতে কাজ করছি ওইখান থেকে কাজ শিখে আসার পর। ওকে, কম্পিউটারে কিসের কাজ করতেন? সফটওয়্যারের কাজ করতাম। কি ধরনের সফটওয়্যার? মোবাইলে যে সফটওয়্যারটা দেওয়া হইতো। ওকে ওকে। তো ওইখানে পরিচিত আবার সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে ছিলাম মোবাইলের। ওরে বাবা। পুরাটাই আমার মাথা। আমার যে অ্যাসিস্ট্যান্ট ছিল সে আমাকে বলতো কি মানে ইয়াদে ফাইল করতে হইতো, ইয়া করতে, সে তাকে দিয়ে আমি সব করাইতাম। আমাকে বলতো কি ম্যাডাম আপনার যদি ব্যাংক ব্যালেন্স থাকতো তাহলে দেন, আপনার সইটাও তো আমি নকল করতে জানি, আমি নিয়ে আসবো। ও এরকম কিছু বলতো। পরে এই পর্যায়ে চাকরি করতে গিয়ে আমি আর 2-3টা কোম্পানিতে চাকরি করছি মোবাইলেরই। এই করে করে আপনি সংসার সাপোর্ট দিতেন? হ্যাঁ হ্যাঁ। তো একটা পর্যায়ে পরে আমি বাড়িতে চলে আসলাম, ও দেশের বাইরে চলে গেল, তখন আর গাজীপুর থাকা হলো না। তো আমি ঢাকায় চলে গেছি। ঢাকায় চলে গিয়ে নিজে যদি কিছু করতে পারি তাহলে আমার নিজের সংসারটা চললো, আর ও দিক দিয়ে তাড়াতাড়ি করে ঋণগুলা দিয়ে দিল, এরকম কিছু হইব। তখন আমি গিয়ে ওখানে নিজে কিছু কাজকর্ম করার চেষ্টা করি। যেমন আমি শাড়ি পরাইতে পারি, মানে কেউ যে আমাকে ডাকে যেমন 4-5 এরকম করে 300 থেকে 500 পর্যন্ত আমি শাড়ি পরাইতে নেই। টুকটাক যে যে কাজের জন্যই ডাকে আমি সেই কাজেই করি। আর ওখানে তো আর মোবাইল কোম্পানি নাই, আমি অনেক খোঁজার চেষ্টা করছি, ঢাকায় মোবাইল কোম্পানি আমি খুঁজে পাই নাই। সব আছে আশুলিয়া, তারপর হচ্ছে গাজীপুর, যেখানে যেখানে খোঁজ করছি অনেক দূরে দূরে, সেখানে যাওয়া তো আর সম্ভব না কাজ করা। আর এমনিও আমার পড়াশোনা নাই, এটা আমি ভাগ্যের ফেরে আমি কাজ শিখে গিয়া যে কোনো জায়গায় কাজ করতে পারতেছি, ওটা তো আর পারতেছি না। তো একটা পর্যায়ে আমি নেটওয়ার্ক মার্কেটিং এ চাকরি নিই মোবাইলে। আমি পাশাপাশি অন্য কিছু কাজ করলাম, নেটওয়ার্ক মার্কেটিং এর কাজ করলাম। সেখানেও আমার ব্রেন খাটায়া আমি ভালো একটা পজিশনে চাকরি করে ফেললাম। আমার স্যার আমাকে অনেক বাজাইছে, অনেকভাবে টেস্ট করছে, যে সেখানে তো অনেক মানুষের সাথে কথা বলতে হয়, মাসে মাসে 2-3টা প্রোগ্রাম থাকে, অনেক বড় স্টেজে কথা বলতে হয়। তো সেখানে যদি কোনো ভালো ছেলে দেখি তখন যদি ছেলেদের সাথে সম্পর্ক হয়, আমার তো ওরা আমাকে যা শিখাবে সব নষ্ট, আমার জীবনটাও নষ্ট, এরকম ওরা আমাকে অনেক বাজাইছে। বাজার পর আমার একটা প্রজেক্টে আর কি জয়েন করাইছে, একটা প্রজেক্ট গ্রুপে। আপনার হাজবেন্ড তখন কি দেশের বাইরে? দেশের বাইরে। আমি প্রায় 800 লোকের লিডার ছিলাম। 800? হ্যাঁ 800 লোকের লিডার ছিলাম। আমার এ টিমে ছিল 800 লোক, বি টিমে 56 জন লোক ছিল। মানে বি টিম নিয়ে কাজ করতেছি, এ টিমের কাজ শেষ আমার। এ টিমের মধ্যে 2-3 জন মার্কেটিং ম্যানেজার আছে, তারপরে হচ্ছে সেলস এক্সিকিউটিভ আছে, সিনিয়র সেলস এক্সিকিউটিভ আছে, বিএপি মেম্বার আছে। তো আমি যখন মার্কেটিং কাজ করি তখন মনে করেন যে আমার সারাক্ষণ ফোনে ব্যস্ত থাকতে হয়। মানে এ কল দিতেছে, আমার যেমন আমি যেহেতু সবার মেন্টর, তাই একজনে যদি একজনকে ইনভাইট করে তারা যদি না বুঝাইতে পারে তা আমাকে বুঝাইতে হইতো, বা আমি যদি না পারতাম আমার যে মেন্টর তাকে দিয়ে হেল্প নিতাম, এরকম কিছু। তো আমি সবসময় ব্যস্ত থাকতাম। আর তার 2 বছর আগে থেকে আমি যখন বাপের বাড়িতে যাইতাম, এর মধ্যে আমার আব্বা আম্মা সেপারেশন হয়ে গেছে। আমার ভাইদেরকে নিয়ে ঝগড়া নিয়ে, আমার আম্মা ঢাকায় থাকে আমার ভাইদেরকে নিয়ে, আর আমার আব্বা গ্রামে থাকে। সেপারেশন বলতে কি ডিভোর্স হয়ে গেছে? না ডিভোর্স হয় না, আমার আব্বা বিয়ে করছে আর কি। ওকে। তা আমার আব্বা এখানে থাকে। তো আমি মাঝে মধ্যে যখন আমার বাচ্চাদেরকে নিয়ে আসতাম, আমি আবার যেহেতু আমি গ্রামে বড় হই নাই, আমার জন্মস্থান গ্রামে না, তা আমি গ্রামের কাউকে চিনি না। দুজি বলে এটা তো চাস্তো ভাই, মানে আমার ঘরের সাথে ঘর, তাহলে আমি চিনতে পারি, এছাড়া আমি চিনতে পারি না। আর ওর সাথে আমার কোনো সময় দেখা হয় নাই। ও আমাকে দেখতো, দেখো ওর কাছ থেকে নাকি অনেক ভালো লাগতো আমাকে। কে এটা? আমার চাস্তো ভাই। সে 2 বছর সে আমাকে ফলো করছে, বা কোনোভাবে আমার সাথে যোগাযোগ করা যায় কিনা। আপন চাচাতো ভাই? না না আপন চাচা ভাই না, পাড়াপড়শি চাস্তো ভাই। তো আমাকে মাঝে মধ্যেই দেখতো, কিন্তু কোনোদিন কথা হইতো না। সে আমাকে এটা পরে বলছে আর কি, এরকম দেখতো। তো আমার বাপের বাড়িতে আসা যাওয়া করতাম মাঝে মধ্যে।
তো আমার এখানে প্রোগ্রাম ছিল সেমিনার থাকতো, আসতে হইতো। আর ওইখানে আমার স্যারেও বলছে তুমি তো অনেক সুন্দর কথা বলতে পারো, তো তুমি ট্রেনার হিসেবেও কাজ করতে পারো, এখানে তোমার আরো কিছু টাকা হবে, আরো উপরের দিক দিয়ে যাইতে পারবে, তুমি তো সুন্দর কথা বলতে পারবে। মাঝে মধ্যে স্টেজে ডাকতো, তো আমি অনেকক্ষণ কথা বলতাম। তো হঠাৎ করে আমি যখন একদিন গ্রামে যাই, তখন আমার পাড়াপড়শি এক চাস্তো বোন, সে কি করতো, আমাদের মাদ্রাসার একটা হুজুর তার সাথে রিলেশন করতো আর কি, আমার চাস্তো বোন, ছোট আর কি। তো সে আমার পাশের ঘরে চাস্তো ভাইয়ের বউর ফোন দিয়ে কথা বলতো। মাঝে মধ্যে যখন যাইতাম, মানে যার ফোনই পাইতো আর কি, সুযোগ পেলে তার ফোন দিয়ে হুজুরের সাথে কথা বলতো। বলার পর ও যখন ফোন দিয়ে চলে গেছে, ওর আম্মা যখন ডাক দিছে, তখন ফোনটা যখন ওই হুজুরটা ব্যাক করে, তখন ফোনটা আমি ধইরা হুজুরটাকে আমি অনেক বকা দেই, এবং কি হুমকি টুমকি দেই যে আমি এলাকার লোকজন জানাবো আপনার কাছে যায় বাচ্চারা পড়ার জন্য, আপনারা তাদের সাথে রিলেশন করেন, আমরা বাচ্চা দিয়ে কিভাবে থাকবো। তো উনি আমার কাছে অনেক মাপটা চায়, বলে আর কাউকে বলবেন না, আমি আপনার কাছে মাপ চাই, এরকম কিছু হবে না, আর কোনোদিন শুনবেন না। তো ওই হুজুরটা কি করছে, ওর হুজুর আর আমার ওই চাস্তো ভাই, পাড়াপড়শি চাস্তো ভাই, ওরা বন্ধু, ওকে, এখনো বন্ধু। তো আমার নাম্বারটা ওকে দেয়, দেওয়ার পর আমাকে মাঝে মধ্যে ফোন দিয়ে এটা সেটা বলে। আমার তো বাড়তি কথা শোনার মতো কোনো সময় নাই, আমি ফোন ব্ল্যাকলিস্টে রেখে দিতাম, সুযোগ পাইতাম না, বকাঝোকা করতাম, ফোন করে ব্ল্যাকলিস্টে রেখে দিতাম। এরকম করে প্রায় মনে হয় 1 বছর এরকমই চলে। 2 মাস 3 মাস পর পর ফোন দিত, মানে কোন সুযোগ সে পাচ্ছে না আমার সাথে। তখন আপনার হাজবেন্ড দেশের বাইরে? হ্যাঁ, দেশের বাইরে, কোনো সুযোগ সে পাচ্ছে না আমার সাথে কথা বলার জন্য। না পাইলে হঠাৎ করে একদিন ফোন দেয়, যখন আমি মার্কেটিং বিজনেস বিটিম নিয়ে কাজ করতেছি, আমার তো লোক দরকার, যে কোনো লোক আমাকে ফোন দিলে। তো একটা পর্যায়ে সে আমাকে ফোন দেয়, আমি ভাবছি যে সে আমাকে একজন আমার ডিস্ট্রিবিউটর ফোন দিয়ে বলতেছে কি, ম্যাডাম আপনাকে একজন ফোন দিবে, তাকে একটু প্ল্যানিংটা বুঝায়েন, সে একটা প্যাকেজ করবে। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে, আমার ফোন নাম্বারটা দিয়ে দেন, আমার ভিজিটিং কার্ডও আছে, ফোন নাম্বারটা দিয়ে দেন। তো ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছে, উনি কথা আমি ভাবছি কি যে মানে আমার যে ডিস্ট্রিবিউটর আছে উনি আমাকে মানে আমার নাম্বারটা দিছে, ওর মতো কেউ আর কি ফোন দিছে। তো উনি ফোন দিয়ে বলতেছে ম্যাডাম আপনি নাকি একটা জব করেন মার্কেটিং, আমিও সেই বিজনেসটা করতে চাই। তা আমি ভাবছি কি উনি দিছে ফোন নাম্বারটা। তা বলতেছে কি হ্যাঁ, ওই লোকটার নাম নিয়ে বলতেছে যে হ্যাঁ উনি ওই সাহেবে আপনার সাথে কথা বলতে বলছে। আচ্ছা, আমাদের প্ল্যানিংটা ওনাকে বুঝাইতেছি, মানে আমার যা চাস্তো ভাই সেটাই আমি বুঝতে পারতেছি না। তো উনি প্ল্যানিংটা বুঝছে, বুঝার পর বলতেছে কি আমি তো আপনাকে চিনি, আপনার নাম, আপনার ডাক নাম, আপনাকে বাসায় সবাই বলে ডাকে, আপনার 3টা বাচ্চা আছে, আপনার হাজবেন্ড দেশের বাহিরে, আপনার শ্বশুর বাড়ি এখানে, আপনার বাবার নাম এটা, আপনার বাবা এখানে। এই ছেলেটা যে আপনাকে ডিস্টার্ব করেছে চাচাতো ভাই, সে কি জানতো যে সে তার চাচাতো বোনকে করতেছে ডিস্টার্ব? হ্যাঁ, সে জানতো, সে আমাকে দেখতো, আমার বাড়িতে আসলে সে দেখতো। ওকে ফাইন, এখন সে তার নিজের পরিচয় দিতে চাচ্ছে আপনার সঙ্গে। ওকে ফাইন। তো সে এটা বলতেছে, তো আমি হঠাৎ করে মানে একটা শক খেয়ে গেছি যে কে আমার ব্যাপারে সবকিছু জানে, আমি তাকে চিনি না। তো সে ব্যাপারে তার সাথে আমি আগ্রহ করে কথা বলি। না, দিন আপনি ওকে চিনতেন না? না না না। তো একটা মানুষ যদি হঠাৎ করে বলে ফোন দিয়া যে আমার সর্বোচ্চ সবকিছু জানে, যেহেতু আমার চাস্তো ভাই, তখন আগ্রহ পোষণ করেন আপনি। ওকে ফাইন। তখন ওর সাথে আমি কথা বলি, কথা বলতে বলতে একটা পর্যায়ে যে আপনি যখন যেহেতু বিজনেসের ব্যাপারে বললেন আপনি কি করবেন, বলছি হ্যাঁ করব। তো সেই সূত্রে কথা বলে আমি ঠিক আছে, আপনি যেহেতু চিনেন আমার বাড়িতে আইসেন, দাওয়াত রইল। এই বিজনেস কি এমএলএম টাইপের বিজনেস? ওইটা আমি বলি দেশটুনিক যে একটা ইয়া ছিল সেম ওইরকমই। ওকে ওকে। প্রোডাক্ট নিয়ে আমাদের এখানে সব ধরনের প্রোডাক্ট। ওকে ওকে ফাইন। উনি বলছে আমাদের অফিসে যাবে, আমি বলছি আমাদের শাখা অফিস এখানে আছে, আপনি যেতে পারেন। মানে আমাদের ময়মনসিংহ ওই কোম্পানিটার শাখা অফিস আছে, বিভিন্ন জেলায় শাখা অফিসগুলো আছে। তো ওকে বলি কি না আমি আপনাদের মেইন অফিসে যাব, হেড অফিসে যাব। ঠিক আছে, হেড অফিসে আসেন। তো উনি ত্রিশাল আসলো, মানে আমার বাড়ি থেকে ত্রিশাল আসলো, আমিও আসলাম, কিন্তু তাকে আর আমি দেখলাম না। আসার পর ত্রিশালে সে আমার জন্য অপেক্ষা করতেছে, আমি ওখানে আইসা আমাদের অফিসে নিয়ে আসলাম। অফিসে নিয়ে এসে অফিসের লোকজনের সাথে কথা বলাইলাম, সেও বলছে চাকরি করবে। করার পর সেও এক প্যাকেজ করলো। এখন উনি আমার ডিস্ট্রিবিউটার, আমি ওনার মেন্টর। তো এই মুহূর্তে সে তার সাথে আমার ভালো মন্দ কথা হয়, ওনাকে আমি দাওয়াত দিই আমার বাড়িতে আইসেন, এটা সেটা। তো একদিন আমার সেমিনার প্রোগ্রাম ছিল, সেই অবস্থায় আমার সেমিনার প্রোগ্রামটা ছিল, এসে প্রোগ্রাম ছিল ইয়াতে ওই আমাদের ময়মনসিংহে। তো প্রোগ্রাম করতে করতে বিকাল সন্ধ্যার দিক হয়ে গেছে। আমি এখন যদি আমি ঢাকায় যাই অনেক রাত হয়ে যাবে, তো আমার বাবার কাছে থেকে পরের দিন আমি চলে যাব। আমার বাবার কাছে থেকে পরের দিন আমার চলে যাব। তো এই কথা বলার পর সে কি করছে, সেও আমাকে ফোন দিছে আমার বাবার বাড়িতে আসার পর 9টার দিকে আমাকে ফোন দিছে। 9টার দিকে আমার ফোন দেয়া, আমি তখন খাওয়া দাওয়া শেষ করছি। 9টার দিকে আমাকে ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে ম্যাডাম কোথায় আছেন? বললাম বাড়িতে আছি। আমি আপনি বাড়িতে আছেন? আমার 2টা ফ্রেন্ড আপনার সাথে চাকরি করতে চায়।
আমি বলি, আচ্ছা ঠিক আছে, চাকরি করতে চাইলে ওদেরকে তো আমি প্ল্যানিং দিতে পারতেছি না কিভাবে কি করতে হয়, বিজনেস কোথা থেকে শুরু করতে হয়। তাই আমি বলি, আচ্ছা ঠিক আছে, ফোন ধরায় দেন। তো ওদের সাথে ফোন ধরায় দেওয়ার পর অনেকক্ষণ কথা হইলো, ওদেরকে বুঝাইছি কিভাবে কি কি প্যাকেজ নিবে, কি কি প্যাকেজ নিতে পারে, কি কি মানে যে আমাদের প্ল্যানিংটা যেমন আর কি, সেটা আর কি ওনাদেরকে দুজনকে আমি বুঝাইছি। প্রায় ঘন্টাখানিকের মতো কথা হয়। কথা হওয়ার পর আমি শুয়ে পড়ি। শুয়ে যাওয়ার পর গ্রামের বাড়িতে ওয়াশরুম বাইরে হয় আর কি। জি। তখন আমি বাইরে বের হই, আকাশের অবস্থা অনেক খারাপ, জোরে জোরে বিজলি চমকাইতেছে। আমি বলতেছি বৃষ্টিতে অনেক জোরে আসবে, আমি বাথরুম থেকে আসি, পরে দুই না যাইতে পারি। সে আমার বাড়ির সামনে রাস্তা আছে, মেন রাস্তা, মানে বাড়িটা আমাদের এরকম, মেন রাস্তা থেকে আমাদের ঘরের দরজা খুললে সব দেখা যায়। সে তো আমার বাড়ি চিনে, সবকিছু চিনে, আমার ব্যাপারে তো সে সবই জানে। তার বাড়ি আমার বাড়ি একটা বাড়ি মাঝখানে, ভাতের প্লেট নিয়ে ওদের বাড়িতে যাইতে পারবো, এতটুকুই কাছাকাছি। কিন্তু আমি চিনতাম না, যেহেতু আমি এখানে থাকি নাই কোনোদিন, তাই চিনা হয় নাই। তা আমি যখন বাথরুমে গেছি, বাথরুম শেষ করে যখন মোবাইলের বাইরে বারান্দার লাইট জ্বালানো, মোবাইলের লাইট নিয়ে যখন আমি উঠি, এই মুহূর্তে ওর ফোন। তো যেহেতু আমাকে ওইখানেও ফোন দিতে পারে 11:30টার দিকে, ঢাকায়ও ফোন দিছে, তো সেই মুহূর্তে তার আমি বলতে পারি না যে এত রাত্রে ফোন কেন দিয়েছেন, কি ব্যাপার এত রাত্রে ফোন দিয়েছেন। আপনি পিছন তাকায় দেখেন, পিছনে তাকায় দেখি ও জোরে জোরে, মানে তখন তো টিপ টিপ বৃষ্টি পড়তেছিল, পরে অনেক জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে, ও প্রায় আধ ভিজা হয়ে যাইতেছে। বৃষ্টিতে কি ভিজবো, আমি কি ঠিক আছে বারান্দায় এসে দাঁড়ান, মানে ওগুলোকে আমি জিজ্ঞেস করবো, যেহেতু আবার আমার কাছে বেশি শখের বিষয় না, কারণ সে তো আমার সবই জানে, আমার চেনে, তো আমার বাড়ি চেনা তো তার জন্য ব্যাপার না। তারপর আমি একটা কথা জিজ্ঞেস করতে চাইছিলাম যে আপনি আমার বাড়ি কি করে চিনলেন। সে কথাটা বলার সে আমাকে সুযোগ দেয় নাই। সে আমার নাক মুখ চাইপা ধইরা সে বলতেছে, কেন বুঝো না, তোমার জন্য আসছি, তোমার জন্য আসছি, এই কথা বলতেছে। আমি আমার জন্য আসছে মানে আমি এখনই চিলান দিব। কয় কি চিলান দাও, তোমার ইচ্ছা দিলে দাও, তোমার জামাই তোমারে ছাইরা দিব, তোমার বাপে গিয়ে এগুলো শুনে ফাঁস নিব, আমারে তো এলাকার লোকজন মাইরা ছাইরাই দিব, আমারে তো কয়টা মাইরি দিব, আর কি তোমার তো সবার আইবা। আর আমি সবারই দেখামু তোমার সাথে আমার কথা হয়েছে এতদিন, তুমি বলছো তোমাদের বাড়িতে আসার জন্য, দাওয়াত দিচ্ছ, আমার সাথে তো মেসেজ আছে, তোমার সাথে দেখা কথা হয়েছে এতক্ষণ, মানে তুমি আমাকে নিয়ে আসছো, এরকম কিছু। তারপর হচ্ছে গিয়া সে আমার সাথে, কিন্তু সেই মুহূর্তে আমি ওর পায়ে, দুইটা পায়ে আমি জড়ায় ধরি। সে কি করে মোবাইলের লাইট, মানে মোবাইলের ভিডিও অন করে মোবাইলটা উল্টা সাইডে দাঁড় করায়া, সে মানে আমি তো আর বুঝতেছি না মোবাইল, সেই মুহূর্তে তো আমি তার দিকেই ফোকাস, তার থেকে কিভাবে বাঁচবো, সে মোবাইলটা রাখা ভিডিও অন করে রাখছে আর কি, আমি তো জানতাম না। তারপর সেই ভিডিও অন করার পর, এটা আপনি তখন কার বাসায়, মানে আপনার নিজের? আমার বাপের বাড়িতে। বাপের বাড়িতে ওরকম একটা সাহস পেলো? আপনার বাসায় অন্য কোনো লোক ছিল না? হ্যাঁ, আমার আব্বা আর আমার সৎ মা ঘুমাইতেছিল রাত 12:30টায়, মানে গ্রামে অনেক রাত, আর অনেক বৃষ্টি, যেহেতু মানে এতটা শব্দ হলো বোঝার মতো না, যেহেতু বারান্দা, আর বৃষ্টির মধ্যে বাইরে কেউ বেরো হবে না, সেই সুযোগটাই পাই। গ্রামের বাড়ি তো ঘন হয়, ওখানে আশেপাশে কোনো ঘর ছিল না যারা বুঝতে পারে এরকম বিষয়? না না না, যেহেতু বৃষ্টি ছিল এই জন্য কেউ বুঝতে পারে নাই। তো আমাকে জোরে চিল্লান দিত, মানে একটা জিনিস আমি ভাবতেছি আমি কি করবো। পরে একটা পর্যায়ে কিন্তু আমি ওর কাছে আত্মসমর্পণ করি, যখন সে আমাকে বললো যে ওকে নাকি এলাকার লোকজন মাইরা ছাইরা দিবে, আর কিছু না, আর সব দোষ তো আমারই পড়বে, কারণ ওনার সাথে আমার কথা হয়েছে, ওনাকে আমার বাড়িতে দাওয়াত দিছি, আমি চাইছিলাম ওনাকে আমি চিনি, আমার বাড়িতে দাওয়াত দিছি, তো এগুলো যদি দেখায় তাহলে আমার স্বামী তো আমারই দোষবে, আমারও ছাইরা দিবে। আমার আব্বা যেহেতু ওর মুখোমুখি বললো যে তোর আব্বা ফাঁস নিবে, এগুলো শুই না। তো ওই সময়টা তো ভিডিও ধারণ করে? হ্যাঁ হ্যাঁ, আমি জানি না। কিন্তু তারপর সে আমার সাথে করার পরে সেই মুহূর্তে থেকে আমি আমার যত জায়গায় তাকে অ্যাড করছিলাম সব জায়গা থেকে ওকে ব্লক করে দিই। কিন্তু সে বিভিন্ন নাম্বার থেকে আমাকে ফোন দেয়। আমি ফোন বন্ধ করার আমার কোনো অপশন নাই, কারণ সেই ফোনে আমি প্যাকেজ করতাম, আমার টাকা আসতো সেই ফোনে, ভিজিটিং কার্ড দেওয়া সেই ফোনে, আর এত এত লোক, সবাইকে বাদ দিয়ে তো আমি ফোন চেঞ্জ করতে পারি না, ফোনও আমি চেঞ্জ করতে, নাম্বারও আমি চেঞ্জ করতে পারি নাই। তো এরকম করে 16 দিন পর আমি ফোন খুলি, কারণ ও আমাকে 1000 বার বিরক্ত করতেছে নানান নাম্বারে ফোন দিয়ে, একবার ফোনটা ধর, না হলে তোর অনেক বড় ক্ষতি হয়ে যাবে, একবার ধর, এটা সেটা। 16 দিন পর, মানে আমি বাড়ি থেকে চলে আসার পর এই জিনিসটা কাউকে বুঝতে দেই নাই, আমি কি যা হওয়ার এইভাবেই হয়ে গেছে, মানে আমি একটা অ্যাক্সিডেন্ট ভাইবা এটা বাদ দিতে চাইছিলাম, সে আমাকে ছাড়ে নাই। তখন আমি তার 2টা পা ধরছি, আমি অনেকবার পা ধরে কান্না করছি, কিন্তু সে আমার ছাড়ে নাই। ছাড়ে নাই বলতে মানে সে তার যে এটা হাসিল করতে আসছিল সেটাই হাসিল করবে।
আমার সাথে খারাপ কিছু করিস না, আমি তোর 2টা পা ধরি, পায়ের মধ্যে জড়াইয়া ধরছি, মানে কোনোটাই, মানে চিল্লান দেনেরও তো কোনো অপশন নেই, আমার চিল্লান দিলে সবাই জানতে পারবে, আর জানলে সবাই আমাকেই দুষবে, কারণ তার সাথে আমার কথা হয়। আরেকটা জিনিস, আমি যে ব্যবসাটা করতে চাইছিলাম, অনেক লোকজনের সাথে কথা হয়, আমার জামাই না করছিল, কিন্তু আমি কই আমি যখন একা থাকি তাহলে এই ব্যবসাটা করি। আর আমার জামাই কি আমাকে কিন্তু ফোন দিলে 2 দিনে 1 দিনে ফোন দেয়, 2 মিনিট 3 মিনিট কথা বলে, আমি সারা সময় এইভাবেই থাকি। ও বাড়িতে থাকতেও যেরকম আমার সাথে করছে, বাইরে যাওয়ার পর যদি প্রত্যেক দিনও ফোন দেয় তাহলে ওর সাথে আমার 3 মিনিট 4 মিনিট, যদি বাচ্চাদের সাথে কথা হয় 5 মিনিট 10 মিনিট হয়, এছাড়া আমাদের সাথে কোনো কথাই হয় না। মানে আমাদের যে অন্য একটা রোমান্টিক ব্যাপার কথা আছে তেমন কিন্তু নাই, এই আমাদের শ্রদ্ধাশালী কথা, খাওয়া দাওয়া হয়েছে কিনা, সে কেমন আছে, কি খাইছে, এরকমই, এ পর্যন্তই কথা। যেমন সে আমার বড় ভাই, মানে ছোটবেলা থেকে যে সম্মানটুকু করে আসছি সেটাই, সে আমাকে সময় দিত না, সে সময় আমি কাজ করতাম, এটা সেটা করতাম, আর বাইরের দিকে আমার কোনো নজর ছিল না। যে ছেলেটা আপনার সঙ্গে এরকম আচরণ করছে সে কি ম্যারিড ছিল? না না, সে ম্যারিড না, সে আমার থেকে প্রায় 2-3 বছরের ছোট হবে, ছোট বয়সে। আচ্ছা। তো সে অবস্থায় সে, তো আমি তো তার আগে ঢাকায় চলে আসলাম, সে আমাকে বিভিন্ন নাম্বার থেকে ফোন দিল, ফোন দেওয়ার পর 16 দিন পর আমি যখন ওর ফোন উঠাই তখন সে বলছে কি, একবার তুই হোয়াটসঅ্যাপে আমাকে, হোয়াটসঅ্যাপ থেকে ব্লকটা খুল, তোকে একটা জিনিস দেখাবো, এরপরে তুমি পারলে আমাকে ব্লক করে দিস, আমার আর কোনো ইয়া নাই, তাহলে তোরা আর বিরক্ত করবো না। তখন যখন সে আমি হোয়াটসঅ্যাপে ব্লকটা খুলছি, সে স্ক্রিন শেয়ার দিয়া সে ভিডিওটার মধ্যে তার মুখে একটা স্টিকার দেয়, স্টিকার দিয়া সেই ভিডিওটা আমাকে স্ক্রিন শেয়ারের মধ্যে দেখাইতেছে, দেখ আমাকে কি চেনা যায়, প্রথমে বলছে আমাকে কি চেনা যায়, আমি বলছি কি তুই আমার ভিডিও করছিস কে, তুই কি ভাইরাল হইতে চাস, তুই কি ভাইরাল হইতে চাস। তারপর সে অনেক ব্ল্যাকমেল করে আমার কাছে টাকাও নেয়, যাতে করে ভিডিওটা না পাবলিশ হয়। হ্যাঁ হ্যাঁ, টাকাও নেয়, তারপর আমি টাকাও দেই, টাকাই দেওয়ার পর একটা 2-3 বার টাকা দেওয়ার পর সে কি করছে, আবার টাকা চাচ্ছে। তখন তো আমি বলি এত টাকা দেওয়া আমার পক্ষে সম্ভব। কত টাকা দেন আপনি তাকে? কত টাকা দেই মানে অনেক টাকা দেই, টাকাটা আমি উল্লেখ করতে চাইতেছি না। টাকা বলতে আমার মামলাতে 5 লাখ টাকা দেওয়া আছে, 5 লাখ টাকার উপরে কিন্তু আমার টাকা দেওয়া হয় ওকে বিভিন্ন টাইমে। ওকে, তো আপনার সঙ্গে ওনার যে এই ধরনের ইটস আ কাইন্ড অফ রেপ, ওনার কথা অনুসারে যদি আমি বলি, আমাকে এভাবে ব্ল্যাকমেল করতো। তারপরে আমি বলতাম কি, তোর 2টা পা ধরি, আমার 3টা বাচ্চা আছে, আমার 3টা বাচ্চার দিকে তাকায়, আমাকে ছাইরা দে, আমাকে আর ফোন টোন দিস না, এটা সেটা। সে 3 বারের মাথায় টাকা নেওয়ার পরেও সে আমাকে ব্ল্যাকমেল করা শুরু করছে। তাই আমি একটা পর্যায়ে বলছি, তুই প্রথম ভিডিওটা আমার জামাইয়ের কাছে ছাইরা দে, কারণ ওজন দেশে এসে দেখবে কোনো টাকা নাই, তখন তো আমার এমনি ছাইরা দিব। মানে জামাইয়ের পাঠানো টাকাগুলো আপনি ওকে দিয়ে দিতেন? হ্যাঁ, এমনি আমারে ছাইরা দিব, কি কাম আছে, তুই ওরে আর ভিডিওটা আগে আমার জামাইয়ের কাছে ছাইরা দে। সে কি করছে, সে আমার জামাইয়ের কাছে ফোন দিছে, ফোন দিয়ে আমার জামাইয়ের সাথে রং নাম্বারে কথা বলতেছে। আমি কিন্তু তখনও তার বাড়ি আমি চিনি না। তখন এই ছেলের বাড়ি আপনি চেনেন না? না না, আমি জানতাম যে সে আমার বাড়ির আশেপাশে। আমার হাজবেন্ড আমাকে ফোন দিয়ে বলতেছে, তোদের এলাকার একটা ছেলের মতো আমাকে ফোন দিয়া বলতেছে এটা সেটা, তো কার কাছে আমার নাম্বার দিছিস? আমি কার কাছে তো আমার নাম্বার দিই নাই, আমি তোমার কে ফোন দিছে আমি জানি। আমি ভয় পাইতেছি ভিতর দিয়া, দেখছো তো জামাইয়ের সাথে আমি কথা বলতে পারি, আমি কি তোমার আমি টাকা পয়সা দিয়ে দেবো না, তুমি আমার জামাইয়ের কাছে আবার দিতে পারো ভিডিও। তো একটা পর্যায়ে সে কোনোভাবে নারাজ হইয়া সে আমাকে বলতেছে আমার সাথে তার রিলেশন করতে হবে, সে আমার সাথে প্রেম করবে, সে আমাকে বিয়ে করবে, আমাকে ছাড়া কাউকে বিয়ে করবে না, তোকে যেহেতু আমি কষ্ট করছি আমি তোকে বিয়ে করব। তো সে ঢাকা পর্যন্ত আসে, ওর একটা বন্ধু আছে, আমি যেখানে বাজার করতে যাই সেই বাজারের সামনে দিয়ে ওই বাড়ির সামনে দিয়ে বাজারে যাইতে হয়। তো সেখানে আমাকে আটকায় কথা বলতো যে সে আমার সাথে প্রেম করবে, আমাকে বিয়ে করবে। তখন আমার প্রেমের প্রস্তাব দেয়, আমাকে বিয়ে করবে, কাজী অফিসে টাইনা নিয়ে যায়, আমাকে চল বিয়ে করি তাইলে। ওই যে কাজী অফিস, আমি বলার সাথে সাথে সে আমাকে কাজী অফিসে টাইনা নিয়ে গেছে। তো সেখান থেকে আমি বেরোয় চলে আসছি, আমি বসে গেছি, সেখান থেকে আমার হাতে টান দিছে চল। মানে সেই মুহূর্তে আমি ওইখানেও পাবলিক করতে পারতেছি না, কারণ ওইখানে হচ্ছে আমার যে মামা হয় সে আমার চাচা শ্বশুর, যে আমার খালা হয় সে আমার ফুফি শাশুড়ি। মানে সেখানে বললো সবকিছু উঠে আসবে, সে সব বলবে, আমি সব স্বীকার করবো, পরে তোরকেও আমি মাইনা নিব। আপনাকে লাভ করতো? হ্যাঁ, পরবর্তীতে সে আমাকে লাভ করতো, এরকম কিছু, মানে আমার সাথে এরকম ভাবে কথা বলতে, মানে সে বেশিরভাগই আমাকে ব্ল্যাকমেল করে আমার সাথে কথা বলছে, মানে আমার সাথে তার সম্পর্ক করতে হবে। পরে আমি একটা বলছি কি যে আমি না তোর সাথে সম্পর্ক করবো না, দরকার পড়লে অন্য একটা ছেলের সাথে সম্পর্ক, তোকে তো আমার একদমই ভালো হয় না। মানে ভালো করেও বুঝাইছি ওকে, খারাপ করেও বুঝাইছি,
কিন্তু কোনো পর্যায়ে সে মানতেছিল না। পরে একটা বাজি কি যে আমি ওর প্রেমের সম্পর্কটা আমি অ্যাকসেপ্ট করে ওর বাড়িটা কোথায় সেটা জানতে পারবো হয়তো, আমি এটা ভাবছি যে বাড়িটা কোথায়, ঠিকানাটা পাবো। তো ওর সাথে মানে কথা বলতেছি বলার পর একটা পর্যায়ে তার সাথে কথা বলতে মানে তার ঠিকানা জানতে গিয়ে আমি তার প্রতি উইক হয়ে পড়ি। ওকে, প্রথম দিকে সম্পর্কটা ব্ল্যাকমেইল থাকলেও পরবর্তীতে আপনি এক পর্যায়ে উইক হয়ে পড়েন। হ্যাঁ হ্যাঁ, তারপরে মানে একটা পর্যায়ে মানে কি বলবো, ও মানে মনে হয় যে আমার শ্বাসই চলতো ওর জন্য, এরকম হয়ে গেছি। ওকে, আমাকে ওই বিজনেস থেকেও সে আমাকে সরায় দেয়, কারণ ওইখানে যদি সময় দেই ওকে সময় দিতে পারি না। সে ওইখানেও একটা ব্ল্যাকমেলের কাজ করে। যখন তার সাথে আমার ভালো সম্পর্ক হয়ে যায়, প্রেমের সম্পর্ক হয়ে যায় সত্যি সত্যি, তখন সে আমার সবকিছু, আমার মোবাইল পাসওয়ার্ড, আমার ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বার, বিকাশ, নগদ, আমার ফেসবুক পাসওয়ার্ড, যত কিছু আছে সবকিছু, যত কলিগ আছে সবকিছুর বিষয়ে সে জানে, সবকিছুই আমার ফোন থেকে সে নিয়ে যায়। আমি সব ওকে বিশ্বাস করে দিয়ে দিই। তারপর সে আমি ওনার মামলার কাগজগুলো দেখছি, এই জন্য আপনাদের একটু কাগজের শব্দ হতে পারে। হ্যাঁ বলেন। তারপর হচ্ছে গিয়া তাকে সব খরচ আমার দিতে হয়। সে আমাকে বলছে যে এখন যদি আমি টাকা দিই তাহলে আর কি পরবর্তীতে সে আমাকে দিবে, আমাকে টাকার মধ্যে মোড়ায় রাখবে, আমার কখনো কষ্ট দিবে না, আমার বাচ্চাদেরও কখনো কষ্ট দিবে না। সবসময় বলতো, সে আমার বাচ্চাদের সাথে সবসময় কথা বলতো। আমি যদি ফোন বন্ধ করে দিতাম রাগে যে তোর সাথে কোনো রিলেশন করবো না, যখনই আমার বাচ্চাদের কথা মনে হতো যে ওদেরকে যদি আমার ছাড়তে হয়, তখন সে আমাকে বুঝ দিত কি, দেখ তোর বাড়ি আমার বাড়ি পাশাপাশি, ওদেরকে ছাড়া সম্ভব না, আর ওদেরকেও আমি অনেক ভালোবাসি, ওদেরকে ছাড়তে হবে না। তোর মেয়েরা দুজি একবার দুজি বলে যে তোর কাছে থাকবো, আইনও তোর কাছ থেকে নিয়ে যেতে পারবে না। তোর বাচ্চারা দুজি তোর কাছে থাইকা শান্তি পায়, আইনও নিয়ে যেতে পারবে না। আর তোর বাড়ি আমার বাড়ি যেহেতু একসাথে, আমাদের রাখারও কোনো সমস্যা হবে না। কিন্তু এখন তো আমি তো ব্যাচেলার, আমার তো কিছু করতে হবে। আমি যদি ব্যবসা বাণিজ্য কিছু, ও আপনার বাচ্চার সঙ্গে কিভাবে কথা বলতো, কি পরিচয়ে কথা বলতো? মামা পরিচয়ে কথা বলতো। আপনি কথা বলা দিতেন? হ্যাঁ, ফোন দিত, ফোন দিয়ে কথা বলতো মামা করে। এটা কিন্তু ক্রাইম। মানে আপনি পর্যন্ত তাও হয়তো এক ধরনের, মানে সেই বিষয়টা, এটা কোথা থেকে কথা বলতো, যে বিষয়টা আমি ওর পাটা ধরে মাপ চাইতাম, ফোনে বলতাম এই দেখ আমার 3টা বাচ্চা আছে, আমার বাচ্চাদের সাথে কথা বল, আমার 3টা বাচ্চার মুখের দিকে তাকায় আমাকে ছাইরা দে। তখন থেকে ওর কাছে আর কি পরিচয়, কথা বলতো। যাই হোক, তারপর এই কথা বলার পর থেকে সে আমার বাচ্চাদেরকে অনেক আদর করতো। তা আমি একটা পর্যায়ে মজা করে বলতেছে, আমার হাজবেন্ড তো দেশের বাড়ি থেকে আসতেছে, ও আসার পর বলছে বাচ্চা নিবে। সে আমাকে বলতেছে এখন যদি তুই বাচ্চা নেস, আমি তোর এই 3 বাচ্চার দায়িত্ব নিব, কিন্তু এখন দ্বিতীয়বার যদি আবার কোনো, চতুর্থবার যদি আবার কোনো বাচ্চা হয়, সেই বাচ্চার দায়িত্ব আমি নিব না, ওকে নিয়ে আমি তোকে নিব না। আমি ওর খাবারের টাকা, মানে ওর যা লাগতো, পরীক্ষার ফিসের টাকা যা লাগতো, আমি তাকে সব দিতাম। যেমন আমি ঘরে চাল কিনতে চাইতেছি, এই মুহূর্তে সে ফোন দিছে যে আমি পরীক্ষা দিতে যাবো, আমার পরীক্ষার ফি নেই, আমার লাইফটাই মনে শেষ হয়ে যাইতেছে। আমি চালের টাকাটা দোকানের থেকে ফেরত নিয়ে আমি ওরে টাকা পাঠাইছি। আমি ওষুধ কিনতে যাবো, আমার চিকিৎসার জন্য টাকা নিতাম, টাকা নিয়ে আমি ওকে টাকা দিয়ে দিতাম। মানে যা লাগতো, ওর ফ্যামিলিতেও আমার বলতো কি দেখ ফ্যামিলির অবস্থা খুব খারাপ, আমার একটা বাস্তি যে রোজায় ঘরে একটু ইফতার নিব, পানি দিয়ে ইফতার করতেছি। কোথাকার গল্প কোথায় এসে দাঁড়িয়েছে। তো ও এরকম বইলা সে আমার কাছে টাকা নিত, আর ওর কষ্ট আমার সহ্য হইতো না, যে মানে ওর যে না খাইতে পারতো। আমি একটা জিনিস বুঝতে পারছি যে আপনি যেহেতু জীবনে কোনোদিন কাউকে ভালোবাসেননি, ভালোবাসার ব্যাপারটা একটা ভুল রাস্তাতে হলেও আপনি অনুভব করা শুরু করেছেন। আমি এটা বড় করতে চাই না যে আপনি তাকে কতটা ভালোবাসতেন, আমি বরং এটা জানতে চাই যে আপনার হাজবেন্ড যিনি, তিনি জানলেন কিভাবে? সে আমার কাছ থেকে টাকা নিয়ে নিয়ে অন্য মেয়ের সাথে সম্পর্ক করে, আমি আমাদের বাড়িতে যাই ঈদের ছুটিতে। বাড়িতে যাওয়ার পর সে কি করছে, ওদের বাড়িতে আমার খবর নিচ্ছে, মানে আমার সাথে করবে। টাকাও চাইছে সে আমার কাছ থেকে, অনেকগুলো টাকা চাইছে, একটা ব্যবসা করবে। এর আগে তো ব্যবসার জন্য টাকা দিছে, আরো টাকা শর্ট পড়ছে, দিতে হবে। তা আমি 30,000 টাকার মতো নিয়ে গেছি সাথে করে। তো বলছে যে আমাদের বাড়িতে খেয়ে যায়, রাত্রেবেলা আসছি, আমার সৎমা কি রান্না করছে আমার ভালো লাগতেছে না, ওকে বলতেছি। তো বলতেছি কি যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের বাড়িতে চলে, আম্মা এটা রান্না করছে। আর একটা বিষয়, ওর আম্মা কিন্তু সবই জানতো, ওই ছেলেটার আম্মা সবই জানতো। আমাকে ফোনে দিয়ে কথা বলেছে, দেখতো তো সাহস আছে কিনা, তোমার আম্মারে বল আমি আপনার ছেলের বউ। হ্যাঁ আমি ফোনে কথা বলছি। ওকেও জিজ্ঞেস করতাম, ও বলতো কি হ্যাঁ আমার আম্মা সবই জানে, ও যখন ঢাকায় আমার কাছে আসতো তখনই জানতো।
তো আমি খাবার রান্না করে ওর বাড়িতে আপনার নিয়ে পরিকল্পনা আসতাম। কি ছিল? পরিকল্পনা ছিল ও যেভাবে বলছে আমার বাচ্চাদেরকে নিয়ে চলে আসবো, ও আর আমি একসাথে সংসার করব। আপনার হাজবেন্ডকে আপনি ডিভোর্স দিয়ে দিবেন, বাচ্চাকে নিয়ে ওর হ্যাঁ, সাথে হ্যাঁ। সংসার করবেন। আর ও আমার হাজবেন্ডকে বিয়ে, অন্য একটা ভালো মেয়ে দেখে বিয়ে করাবে, ও নিজেই বলছে। ওকে, এরকম কিছু বলছে। আপনার হাজবেন্ড জানলো কিভাবে এই জায়গাটায় আসেন? তাও আমি বাড়িতে এটা যখন জানা বিষয়, টুডে টুমরো জানতোই। তারপর আমি যখন এখানে চলে আসি, ও যখন ওদের বাড়িতে নিয়ে যায় আমাকে দাওয়াত খাওয়ানোর জন্য, সে তার ঘরে আমাকে নিয়ে যায়, যেহেতু আমি তার সাথে সম্পর্ক তার আমার এগুলো জানার দরকার নাই তো, আপনি আপনার হাজবেন্ডের জায়গাটায় আসেন। মানে একটা দরবারের মধ্যে, সালিশের মধ্যে। সালিশটা হয় কিভাবে, কেন হয়? সালিশটা হয় হচ্ছে সেদিন রাত্রে বেলায় আর কি ঝামেলাটা হয়, ওর সাথে আমার সাথে হয়, হ্যাঁ। জোর করে নিয়ে যায় তার ঘরের এই যে মেন সুইচ বন্ধ করে, তো ওর বাড়ি আবার মেন রাস্তার সাথেই, হ্যাঁ। সেখান থেকে আমি নিয়ে ওর ঘরে নিয়ে যায়। ওর মা আবার ঘরে অসুস্থ শুয়ে আছে, হ্যাঁ, প্রেসার উঠছে, শুয়ে আছে। শুয়ে থাকার পর সে তার ঘরে আমাকে নিয়ে যায়। সে তার সাথে আমার না এরকম কিছু হবে না, যা হবে বিয়ের পরে হবে, সেটা বলে কি না কিছুই না, এতদিন তোরে দিয়ে ছাড়ি, আমি যদি তোকে ছাইরা দিতাম তাহলে তো তখনই ছেড়ে দিতাম, হুম, তোর মায়ের লাত্তি গুতা খায় কি আমি এই পর্যন্ত আসি, হুম, এই কথাগুলো সে আমাকে বলতেছে। পরে যখন টাকার বিষয়ে, টাকা কত আনছি, তখন বলছি এত, তো ওর সাথে আমার ঝগড়া হয়ে যায়। সেই ঝগড়া শুনে ওর মায় আসে বাসায়। ওর মা তো সবকিছু জানতোই। আসার পর যখন আমি ওকে ধরতে নেই, যে মানে পর্যায়ে একটু খারাপ অবস্থায় চলে যায়, তখন ওর মা আমাকে জোর করে আটকায় রাখে, ওর বাসা থেকে চলে যায়, মানে ওদের বাড়ি থেকে চলে যায়। আমি বলছি ওর সাথে আমার কথা আছে, ওকে ফোন দিয়ে তাড়াতাড়ি আনেন। তুমি যাও, তুমি যাও, তুমি যাও, বাসায় যাও, মানে আমাদের বাড়ির রাস্তার দিকে আমার মাথাটাতে হাত দিয়া পাঠাই দিতেছে যে তুমি তোমাদের বাড়িতে যাও, আমি ওকে ফোন দেবো তোমার ফোন দেওয়ার জন্য। আমি যদি আমার ফোন না দেয় আমি কিন্তু আপনাদের বাড়িতে আবার আসবো। হুম। তখন আমি 12টা পর্যন্ত অপেক্ষা করছি। অপেক্ষা করার পর দেখি যে ও আমাকে ফোন দিতেছে না, আমাকে ব্ল্যাকলিস্ট করে রাখছে। তখন আমি ওর বাড়িতে গিয়ে উঠি সেদিন রাত্রি। ওর বাড়িতে গিয়ে আবার রাস্তার মধ্যে ওর আম্মা যে আমার মাথায় হাত দিয়ে আমাকে বুঝাই দিতেছে যে ওর বিচার করবো, এটা করবো, সেটা করবো। আমি আবার বলতেছি আপনার ছেলেকে আমাকে বিয়ে করতেই হবে, এখন আর আমি আর সময় নিব না, এখন আমাকে বিয়ে করতেই হবে। তখন আমাদের যে চেয়ারম্যান রাস্তা দিয়ে যাইতেছিল, তো উনি আবার বিষয়টা শুনতে পারছে। ওর আম্মা যে আমাকে বুঝাই দিতেছে, ওর আম্মা যে বলতেছে ওই আসলে ওর বিচার করবো। ও ওখানকার চেয়ারম্যান শুনে ফেলছে, লোকাল চেয়ারম্যান। হ্যাঁ, চেয়ারম্যান শুনে ফেলছে। শুনে ফেলার পর আমি বাসায় চলে আসছি। ও আমাকে ফোন দেয় নাই। ফোন না দেওয়ার পর আমি আবার ওর বাড়িতে গেছি। বাড়িতে যাওয়ার পর ওরা আমাকে বোঝানোর, মানে আমি ওদের কাছে কথা বলতে গেছিলাম কেন সে আমার সাথে এটা করলো, তখন তারা কি করছে, লাঠি নিছে আমাকে মারার জন্য। কে এটা? মানে ওই ছেলেটার ভাই। তারা মোটামুটি সবাই জানতো যে আমার কাছ থেকে টাকা পয়সা আনতো, কারণ ছেলে তো কোনো কাজ কর্ম কিছুই করতো না, এত তো টাকা সে পাইতো কই, গরু কিনতেছে, এটা করতেছে, ওইটা করতেছে। তারপর তার ভাই আমাকে লাঠি নিছে মারার জন্য। তো ওরা যখন আমার মাইরা ফালাই দিবে, তা ওদের কাছে এরকম লোক আছে, মানে ওদের গোষ্ঠীর মধ্যে এরকম লোক আছে যে ওরা মানুষে মাইরা ফালায়, কোনো খোঁজ খবর পায় না, এটা সেটা আমাকে ভয় দেখাইতেছে, ওদের মাইরা ফালাই দিলে তোর কেউ খোঁজ নিতে আইবো না। তখন আমি পুলিশে খবর দিই। আপনি দেন? হ্যাঁ, আমি দিই। আপনি বুঝতে পারতেছিলেন যে আপনি কি করতেছেন? হ্যাঁ। আপনার হাজবেন্ড জানতো তখন আপনাদের এই বিষয়গুলো, না তখনও জানে না? না, তখনও জানে না। তখন সে কি করছে যে ওই ওর ভাই যখন আমাকে মারতে নিছে, তখন আমি পুলিশে খবর দিই যে আমার কাছ থেকে টাকা নিচ্ছে, আমার উপরে এই সমস্যা করছে। তো এক পর্যায়ে পুলিশ আসার কারণে সবাই জানতে পারে বিষয়টা। তখন জানাজানি হয়ে যায় হ্যাঁ, হ্যাঁ, যে আপনার কাছ থেকে কেন টাকা নিল, অবৈধ সম্পর্ক বা এই বিষয়গুলো। হ্যাঁ, হ্যাঁ, তখনই বিষয়টা জানাজানি হয়ে যায়। হয়ে যাওয়ার পর আমি লোকজন এসে শুনে যেন ওর সাথে আমার কল রেকর্ড ছিল, অনেক বিভিন্ন সময় টাকা পয়সা চাইতো, এগুলো কিন্তু কল রেকর্ড আছে, অনেক মেসেজে আছে। বেশিরভাগই ওর সাথে কথা হইতো টাকার বিষয়ে। সেই একটা পর্যায়ে এই নাই সেই নাই এটা সেটা সব অজুহাতেই দিয়ে আমার কাছে টাকা। আমি কিন্তু তাকে অন্ধের মতো বিশ্বাস করছি। একটা জিনিস চিন্তা করে দেখেন, এখানে অনেকগুলো ব্যাপার আছে। একটা হচ্ছে জাস্ট আধা ঘন্টা আকপিস, আধা ঘন্টাকেও কিন্তু যদিও সম্পর্কটা অবৈধ এবং অনৈতিক, কিন্তু একটা পিসফুল কন্ডিশনে ছিল। আধা ঘন্টা পরে সম্পর্কটা কোথায় গেছে, কত ভয়ঙ্কর ডিজাস্টার। আচ্ছা, তারপর ওই ওখানে কিছু লোকজন জড়া হয়, তখন পুলিশ বলতেছে যে চলো আমাদের সাথে থানায় অভিযোগ করো, পরে আমরা দেখতেছি। পরে আমি আমার আব্বারে বলতেছি আব্বা আমার সাথে একটু আইবা, আমি থানায় যাবো, রাত হয়ে গেছে যেহেতু এতটা। পরে আমাদের এলাকায় কিছু লোকজন মাতবরা বলতেছে যে আমরা তো এলাকার লোকজন আছি, তুমি এলাকার লোকজনকে বলো, আমরা নিয়ে বসি, ব্যাপারটা দেখি এখানে সমাধান করা যায় কিনা। তখন আর কি আমরা পরে তুমি যাইও মামলা করতে। তাই এখন এলাকার লোকজনের কথা তো শুনতে হয়। তো এলাকায় পরে একটা দরবার বসে, সালিশি বসার পরে অনেক লোকজন আসে। তখন সব জানতে পারি, সবকিছু খুলে বলি ওর সাথে কিভাবে আমার সম্পর্ক, কিভাবে সে আমার জীবনে আসছে, বা ওকে যাইতে অনেকবার বলছি, সে কোনোভাবেই যাবে না। সে মানে আমি
ফোন বন্ধ করে দিলে সে মরার মতো হয়ে যায়। তখন ও কি করতেছিল সালিশের মধ্যে? সালিশের মধ্যে সে দাঁড়ায় আছে, আমি বসে আছি। তো সে এত কিছু বলার পর সে বলছে কি আমি ওকে চিনিই না। আমি যে সালিশের মধ্যে প্রমাণ দিলাম, ওর সাথে আমার ভিডিও কল আছে, আমি স্ক্রিন শেয়ার করে রাখছি। ওর সাথে আমার ভিডিও কল, মেসেজ, কল রেকর্ডের মধ্যে টাকা পয়সা নিছে, সবকিছু আছে। সবকিছু দেখানোর পরও সে আমাকে বলছে কি যে সে আমাকে চিনে না। কিন্তু এলাকার লোকজন কিছুই বলে নাই, কারণ ওই এলাকায় তাদের যে একটা ভাব আছে, প্রভাব আছে, মনে করেন যে ওরা আপনাকে বলে নাই কিছু। এখন কথা হলো যে আপনার বাড়ির দিককার প্রতিক্রিয়া কি? আপনার বাবা কি করতেছিল? আমার বাবাও সে দরবারের থেকে উঠা চলে গেছে। আর সে দরবারে খবর পায় আমার শ্বশুর শাশুড়ির লোক সবাই আসছে। আসার পরে ওরা এগুলো ভিডিও করে আমার জামাইরে দিছে। কিন্তু সেই দরবারে আমার ভাবছে কি আমার জামাই তেমন কিছু হয় নাই, আর কোনোদিন তো এরকম বিষয় শুনে নাই আমার ব্যাপারে। হ্যাঁ, তো বলতেছি ওদের বাচ্চাদের দেখে ভাবছে সাধারণ কিছু, ওর বাচ্চাদের দেখে যদি থাকতে পারে তাহলে থাকুক। কিন্তু আমার শ্বশুরে ভিডিও করে যখন ওনাকে বলছে যে আমরা ভিডিও করছি, ব্যাপারটা শুনে যা, তখন আমি দরবারে আমি বলছি যে আচ্ছা ঠিক আছে, আমি ওইখানে যাবো না, আমার ওই জামাইয়ের ঘরে আমি যাবো না, এই কথা আমি দরবারে বলছি। ও এটা ভিডিও করছে? হ্যাঁ, আমি যাবো না। কেন বলছি? কারণ সেখানে আমার শ্বশুর শাশুড়ি আছে। এখন যদি আমি ওখানে বলি আমি যাবো, তারা কি করবো? আমার ইজ্জতের বিনিময়ে কয়েকটা টাকা দিয়ে আমার সেখান থেকে বিদায় করে দিবে। আর ওইখানে যাওয়ার পরে যখন আমার স্বামী জানতে পারবে, তো ওইখান থেকেও আমাকে তারাই দিবে। যেহেতু এটা ভিডিও করা হয়ে গেছে, আমার শ্বশুর শাশুড়ি ওরা ভিডিও করছে, তখন সব জানতে পারবে, তখন তো আমাকে এমনিই ছেড়ে দিবে। তারপর সালিশি কমলো, আমি মামলা করতে যাবো। তারপর আমি মামলা করতে যাই নাই। দরবার থেকে বলছে ও তো তোমাকে চিনেই না, বলছে দরবারের লোকজন বলছে তুই ওকে বিয়ে কর। ওকে তো আমি চিনি না, কিসের বিয়ে করবো? ও এটা বলে দরবার থেকে চলে আসছে, কিন্তু দরবারের লোকজন কিছুই বলে নাই। আর আপনার হাজবেন্ড কি হলো? আর আমার হাজবেন্ড পরে আমার হাজবেন্ডের সাথে আমি ফোন দিয়ে যোগাযোগ করতে চাই। যোগাযোগ করার পর সে আমাকে নানানভাবে বকাবকি করে। আচ্ছা ঠিক আছে, আমি অন্যায় করছি, বকাবকি, সে তো সব ভিডিওই শুনছে, বিভিন্নভাবে আমাকে গালিগালাজ করে, এটা সেটা এরকমই চলতেছে। চলে যাওয়ার পর সেই ছেলে কি করছে, আমার হাজবেন্ডকে ফোন দিয়ে বকায়। তখন আমার হাজবেন্ড আরো আগে আমাকে বকে, তুই যদি আমার ডিভোর্স না দেস তাহলে আমি তোরে মামলা দিব, তোর বাপের শুদ্ধ মামলা দিব, আমার কাছ থেকে এত টাকা নিয়ে চলে আসছিস। আর যেহেতু আমি এখানেও একটা মামলা করে ফেলছি যে আমার এত টাকা নষ্ট করছে, তো এটা তো প্রমাণিত যে আমি ওর কাছ থেকে টাকা নিয়ে আসছি। কিসের মামলা করছেন? ধর্ষণ মামলা, তার মধ্যে টাকার উল্লেখ আছে 5 লাখ। আপনি মামলা করলেন কবে? আমি মামলা করছি ওই দরবারি হওয়ার আর মনে হয় যে 7-8 দিন পরে, মানে দরবারি লোকজনকে আচ্ছা দেখতেছি এরকম করে সময় নিছে। তারপর আমি থানায় গেছি মামলাটা করার জন্য। থানায় গেছি। মামলা কি আপনার নিজের পরামর্শ ছিল নাকি আপনার হাজবেন্ড পরামর্শ দিয়েছে? না, সম্পূর্ণ নিজের পরামর্শ। নিজের, মানে মামলা করার আগে আপনি হাজবেন্ডের সাথে কথা বলেননি যে আমি এটা মামলা করতে চাই বা এরকম কোনো কিছু? হ্যাঁ, তোর যা মন চায় তা কর গিয়ে, এই কথা বলছে। বলার পরে এলাকার লোকজনে বলছে তুমি মামলা করো, সে বিয়ে না করতে চায়, এটা সেটা। তারপর আমি মামলা করলাম। মামলা করতে গিয়ে আমি থানায় গেছি। থানায় যাওয়ার পরে তখন তো আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তারা ওইখানকার লোকজন ধরে থানায় মামলা নিবে সবকিছু লিখাইছে, মানে তাদের মতো করেই লিখাইছে। আপনার থানায় মামলা হয়নি, শেষ পর্যন্ত আপনি কোর্টে গিয়ে মামলা করেছেন? হ্যাঁ, থানায় আমার ঠিক আছে, এগুলো দরকার নাই, আমি শুধু প্রেক্ষাপটে থাকতে চাই। এখন কথা হলো যে মামলা আপনি করেছেন, মামলাটা কি শিশু ও নারী নির্যাতন দমন ট্রাইব্যুনালে করেছেন। আপনি করেছেন মামলাটা কত তারিখে? 9-10-2024, এই তো কদিন আগে। হ্যাঁ। মামলায় আসামি কে? উনি শুধু নাকি আরো কয়েকজন আছে? আপনার সাক্ষীরা যারা, তারা কি সাক্ষী দিবে? আসলে আমার সাক্ষীরা সাক্ষী দিবে না, কারণ ওদের যে বললাম যে প্রভাবশালী লোক আমাকে থানায় মামলা নিবে করে পরে আমাকে ঘুরাই দিছে, মামলা নিবে না। তারাই আমার বাড়িতে আইসা মেডিকেল টেস্ট হয়েছে? হ্যাঁ, মেডিকেল টেস্ট সব প্রমাণ এসেছে? না, এটা বিষয়টা অন্যভাবে আসছে। যেমন মনে করেন আমাকে এখানে অনেক সময় নষ্ট হয়েছে, দরবার করছে সময় নষ্ট হয়েছে, তারপরে ওরা আমাকে বলছে আচ্ছা দেখি করে সময় নষ্ট হয়েছে। থানায় গেছি, থানায় কয়দিন ঘুরাইছে, সময় নষ্ট হয়েছে, পাওয়া যায় নাই, কারণ এতদিন 26 দিন পরে আসার পর সেখানে কোনো কিছু পাওয়া যায় না আর কি, নষ্ট হয়ে গেছে। কিন্তু এটা উল্লেখিত আছে তার সাথে আমার প্রেমের সম্পর্কটা সত্যতায় আসছে, এবং কি টাকা পয়সা সে আমার কাছ থেকে নিত, সেরকম কিছু আছে। এত তো টাকা পয়সা তো মনে করেন ছেলেটাকে কি অ্যারেস্ট করা হয়েছে? আপনি যাকে না, তাকে অ্যারেস্ট করা হয় নাই, এখনো অ্যারেস্ট করা হয় নাই। তো এরকম বিষয় নিয়ে হচ্ছে এলাকার লোক। ওনাকে ডাকা হয়েছে কোর্টে, সাক্ষী দিয়েছেন, উনি গেছেন, হাজিরা দেন? না, এখনো হাজিরা হয় নাই। ওনার নামে ওয়ারেন্ট হয় নাই? না, ওয়ারেন্ট হয় নাই, কারণ আমার মেডিকেল রিপোর্টটা 4 মাস পরে বের হয়ে আসছে। সেটা থেকে নেগেটিভ আসছে। মেডিকেল রিপোর্ট নেগেটিভ আসলে তো আপনি প্রমাণ করবেন কিভাবে?
4 মাস পরে হয়েছে, যেহেতু আমাকে এতদিন এখানে উল্লেখিত আছে, যেহেতু আমার থানায় ঘুরাইছে, তারপর কোর্টে আসতে আসতে 26 দিন পরে নষ্ট হয়ে গেছে, সেটা কি আমার দোষ? আমাকে এলাকার মানুষ এবং কি ওরা যে আমার সাক্ষীদেরকে হুমকি দিছে, আমি সেটার ভিডিও করে রাখছি, মানে সব যাদেরকে সাক্ষী দিছি ওদের লোক পাঠাইছে, আমার বাড়ির সামনে এসে হুমকি দিছে, সব সাক্ষীরা রাতে আপনার আমাকে। কাছে কি এমন কোনো ভিডিও ফুটেজ আছে যেটা দ্বারা আপনি প্রমাণ করতে পারেন যে ওর সঙ্গে আপনার শারীরিক সম্পর্ক হয়েছিল? ও তো প্রমাণ করার জন্য ও তো ফুটেজ রেখে দিয়েছে আপনার কথা অনুসারে। আপনার কাছে কি এমন কোনো ফুটেজ আছে? না না, আমার নাই। কাছে এমন কোনো ফুটেজ নাই, কারণ আমার বাচ্চারা আমার ফোন ধরতো, এরকম কিছু বিষয় রাখার মতো না। আবার ওর একটা জিনিস কি ছিল, ও আমার সাথে যত মেসেজ করতো, ও কি করতো, স্ক্রিন শেয়ার দিয়া সব ডিলিট করে প্রতিদিন ঘুমাইতো। আপনাদের হাজবেন্ডের মানে আপনার যে মামাতো ভাইয়ের সঙ্গে বিয়ে হয়েছিল, এই সম্পর্কটা কি আছে নাকি এটা ডিভোর্স হয়ে গেছে? ডিভোর্স হয়ে গেছে। ডিভোর্স হয়ে গেছে। ও আমার হাজবেন্ডকে যখন ফোন দিত, ওটা বাদ ধরেন কি কারণে ফোন দিত কি হতো না, তো প্রেক্ষাপট আপনার কাছ থেকে যে একভাবে শুনলাম, ওই ছেলেটার কাছ থেকে যদি আমি বক্তব্য শুনি বা এই ছেলে যদি আসে আমাদের এই পুরো বক্তব্য শোনার পরে, সে যদি তার বক্তব্য দিতে চায় এখানে, সে যদি মনে করেন আমি ফেস হব, যদিও তার পরিচয় সমস্ত কিছু আমি এখানে গোপন রেখেছি, কারণ এটা বিচারাধীন বিষয়, এটা কোর্ট নিবে। এবং এই বক্তব্য যা উনি এখানে দিয়েছেন, এটা যেহেতু মামলা বা বিচারাধীন বিষয়, সুতরাং মহামান্য আদালত যে সিদ্ধান্ত দিবে সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত। তবে আমাদের এই ভিডিওর মানে আমাদের এই অনুষ্ঠানের কোনো ফুটেজই ওনার স্বীকারোক্তি হিসেবে নেওয়া, ওনার পক্ষে বা বিপক্ষে, এটাকে আমরা ব্যবহারের জন্য অবশ্যই উৎসাহ দেব না, কারণ এটা সম্পূর্ণ নন ইনভেস্টিগেটেড। হ্যাঁ, গল্প প্রচারের অ্যাঙ্গেলটা কেন তাহলে? গল্প প্রচার করেছি সেলফ লার্নিংয়ের জায়গাটা থেকে। উনি কিন্তু ওনার অপরাধগুলি এখানে স্বেচ্ছায় অকপটে স্বীকার করেছেন। সে আসলে এরকম করেছে কিনা, কে আগে এসছে কে পরে গেছে, সেগুলোর বিষয়গুলো আমরা সত্য নিরূপণ করছি না। এবং যাকে নিয়ে উনি গল্পটা বলেছেন তার সমস্ত পরিচয় এখানে গোপন রাখা হয়েছে এবং তাকেও আমরা এখানে হাইলাইট করছি না। তবে হ্যাঁ, কেউ যদি স্বেচ্ছায় এসে বলেন যে না আমি সেই লোক এবং আমারও কিছু বক্তব্য আছে এই গল্পের প্রেক্ষাপটে, আমরা সে সুযোগ অবশ্যই তাকে দিব। তো সেটা বুদ্ধিমানের পরিচয় হবে না বলে আমি মনে করছি। তো এখানে একটা কথা অবশ্যই আমি বলতে চাই, সেটা হলো যে কেন এই গল্পটা মানে আজকে লাখ লাখ মানুষ, কোটি কোটি মানুষের সামনে বললেন এবং সারাটা জীবন এই গল্পটা থেকে যাবে। এটা এত বড় একটা দুঃসাহস বাংলাদেশের সামাজিকতার কথা চিন্তা করে কেন করলেন? আমি এই গল্পটা বলার উদ্দেশ্য হচ্ছে কি, আমি তো কোনো পর্যায়ে বিচার পাচ্ছি না, টাকার কাছে নাকি সবকিছু হেরে যায়। আপনি কি বিচার চান? আপনার জীবনের সাথে যে অবিচারটা হয়ে গেল, ধরেন এই ছেলেটার বিচার হলো, ছেলেটার জেল হলো, ধরেন আপনার জীবনের সাথে যেটা ঘটে গেছে এইটার আপনি আর কোনোদিন পূরণ করতে পারবেন না? কোনোদিন পূরণ করতে পারবো না। আপনার 3 সন্তানের কাছে আপনি যা হলেন, আপনার হাজবেন্ডের কাছে আপনি যেটা হলেন, বা আপনি লোক সমাজের কাছে যেটা হলেন, এই ক্ষতিটা কি আপনি এর বিচার দিয়ে পূরণ করতে পারবেন? না, আমি চাচ্ছিলাম আমার যা হয়ে গেছে, আমি তো এখন আমার বাবার কাছে আশ্রয় পাইতেছি না, মানে আশ্রয়হীন আছি, মানে না থাকার মতো। একই এলাকায় এইভাবে থাকতে পারবো না, ওর বাড়ির সামনে দিয়ে আমার বাড়িতে যাইতে হয়, যেহেতু ওইখানেও আমার আশ্রয়টা নাই, কোনো জায়গায় আশ্রয় নাই। তো আমি যাইতেছি না আর কোনো পাপে জড়াইতে। ওকে বলছিলাম, আমি এলাকার লোকজনদের পায়ে ধরে বলছিলাম যে ও আমাকে একবার ওর নামটা দিক, আমি গিয়ে না চাকরি করে খামু, যে কোনো কাজ করে খামু। নামটা কি দেখ? ও আমাকে বিয়ে করুক। আচ্ছা, ও আমাকে বিয়ে করুক, আমি দূরে গিয়ে চাকরি করে খামু। ও যদি বলে আমি কাউকে বলতে পারবো আমার জামাই আছে। আমার প্রত্যেকটা দিন আমার একটা করে মৃত্যু হইতেছে, আমি এভাবে মরতে চাই না। আমি হয়তো আত্মহত্যা করতাম, কিন্তু করি নাই। আমি যদি আত্মহত্যা করি তাহলে গোপনে এটা শেষ হয়ে যাবে, আর কেউ জানতে পারবে না। যখন আমি আমার সন্তানদের কাছে খারাপ, আমার স্বামীর কাছে খারাপ, আমার ফ্যামিলির কাছে খারাপ, মা বাবার কাছে খারাপ, সবার কাছে আমি খারাপ। তাই আমি চাইতেছি যে আমার একটা কঠিন মৃত্যু দেখ, যে মৃত্যুটা সবাই দেখতে পারে। আমি নিজে নিজে আত্মহত্যা করতে চাইতেছি না, যেটা ঘুমোতে শেষ হয়ে যাবো। ও আমাকে অনেকবার হুমকি দিছে আমাকে মেরে ফেলবে, ওরা তো আমি মরতে চাই না। আমি চাই আমাকে যদি এরকম কোনো মানুষ আমাকে সাহায্য করে, যে আমার এত কঠিন একটা মৃত্যু দেখে আমার মৃত্যুতে আমাদের মতো যারা প্রবাসীর বউ আছে তারা যেন এই বিষয়টা দেখে ভয় পেয়ে এখান থেকে সরে আসে। আমি সবাইকে বলছি, আমার এলাকার লোকজনকে বলছি, আমি লিখিত স্টেম দিব, ভিডিও করে রাখবেন, সেখানে প্রশাসনের লোক থাকবে, সবাই জানবে আমি আমার নিজের ইচ্ছায় আমি মরতে চাইতেছি। আপনারা প্লিজ আমাকে এই সাহায্যটা করেন। সবাইকে বলছি যে আমার মৃত্যুটা এত ভয়ানক একটা মৃত্যু হোক আমার, যেটা দেখে মানে এই বিষয় থেকে ওর মতো ছেলে যারা আছে তারা যেন এই বিষয়টা কোনোদিন না জড়ায়।
আর আমার মতো যারা প্রবাসীর বউরা আছেন তারাও জানি এই বিষয়ে করতে গেলে ভয় পায় সব দিক দিয়া। আর প্রবাসী যারা আছে তাদেরকেও একটা উদ্দেশ্য করে বলি, শুধু প্রবাসী না, যারা স্বামী আছে তাদেরকেও বলি তাদের বউয়ের মনের দিক দিয়ে বোঝার চেষ্টা করুক, তাদের ফ্রেন্ডলি একটা সম্পর্ক হোক, তাদেরকে একটু সময় দেখ, এই বড় বড় ভাব যেন আর না দেখায়। ভয়ঙ্কর গল্প, বড় বড় আমি ভয়ঙ্করতম গল্প। চাইতেছি আমি আমার একটা কঠিন মৃত্যু থেকে আমাকে তো যে এই বিষয়ে কি একটু সাহায্য করতো। যাই হোক, আমি গল্পটা শেষ করতে চাই এখানে কয়েকটা কথা বলে। প্রথম কথা হচ্ছে, এই গল্প থেকে আমরা সেলফ লার্নিং এর যে বিষয়টা, সেটা এখানে আসলে অ্যাডভাইস করার কিছু নাই, সেটা যেন আমরা সবাই নিতে পারি। এক, দুই নম্বর হচ্ছে, জীবনে ভুল করার কিছু মাত্রা থাকা উচিত, সেই মাত্রা অতিক্রান্ত করে আমরা যেন ভুলের দিকে না যাই। এই ভদ্রমহিলা একসময় চাকরি করতো, যদিও সেই চাকরিটা সে কীভাবে নিয়েছে আমরা জানি, এখানে অকপটে স্বীকার করেছে, কিন্তু তার একটা অবস্থান তৈরি হয়েছিল। সেই অবস্থানটাও সে খুইয়েছে একটা ভুল সম্পর্কে জড়িয়ে, এবং এই ভুল সম্পর্কের কোনো পরিণতি নাই। এই ভুল সম্পর্ক ব্ল্যাকমেইলের মাধ্যমে শুরু হোক বা যে কোনোভাবেই শুরু হোক না কেন, যদি একবারের জন্য সেটা হয়, কেউ যদি আপনাকে কোনো ব্ল্যাকমেইল করে, এই জায়গাটাকে ফোকাস করে আমি বলতে চাই, ইফ এনিবডি ব্ল্যাকমেইলস ইউ, সেটা যে কোনো ধরনের হোক, ছেলের পক্ষ থেকে হোক, মেয়ের পক্ষ থেকে হোক, আপনি অবশ্যই মনে রাখবেন সেখানে ফল ইন করার কোনো সুযোগ নাই, এবং সেখানে নিজেকে কারো জিম্মায় দিয়ে দেওয়ার সুযোগ নাই। যত রকমের ক্রাইমই হোক না কেন, যত রকমের ক্ষতি হোক না কেন, যত রকমের সামাজিকতা নষ্ট হোক না কেন, অবশ্যই আপনি আইনের আশ্রয় নেবেন, আইনের আশ্রয় নেবেন এবং পুলিশের আশ্রয় নেবেন। আপনার হাজব্যান্ডের সাথে সম্পর্ক খারাপ হোক, পরিবারের সাথে খারাপ হোক, ওই দিনই শেষ। জীবনে বেঁচে থেকে কারো কাছে জীবনটা দিয়ে দেওয়া, ব্ল্যাকমেল হওয়ার জন্য দিনের পর দিন কখন জানায় এই ভয়ে জীবনটা শেষ করে দেয়, এটা চরম বোকামি। আজকের এই ভিডিওটা যারা দেখলেন, আজকে যদি এরকম যদি কেউ থেকে থাকেন, আজকে এই মুহূর্তে আপনারা স্টেপ নেবেন, এবং সেটা আইনের মাধ্যমে। কোনো প্রকার টেনশন করবেন না, এবং কোনো যা হবার হবে, তাওয়াক্কাল তু আলাল্লাহ, এবং অবশ্যই অ্যাকশন নেবেন। হ্যাঁ, আপনি যদি ভুল করেও থাকেন, এই ভুল এখানেই শেষ হোক, এইভাবে আপনি অ্যাকশন নেন, এটা হচ্ছে বলার। আর এই গল্পের শুধুমাত্র যে জায়গায় এসে দাঁড়িয়েছি, সেই জায়গাটা থেকে একটা মানুষকে, বা এই গল্পের যিনি সাবজেক্ট, তাকে চিন্তা করলে বরং ভুল হবে। ওই ক্লাস 4-এর যে মেয়েটার বিয়ে হয়েছিল, ওই যে ক্লাস 4-এর যে, সেই স্বামীকে অবশ্যই মাথায় রাখতে হবে। তার জীবনের শেষ আজকের এই পরিণতি ক্লাস 4-এর স্বামীর আর ব্যাকগ্রাউন্ড থেকে আসতে হবে। হ্যাঁ, তার সংসারটা কেমন ছিল, তার হাজব্যান্ডের সাথে তার স্মুথ সম্পর্ক ছিল কিনা, কেমন একটা সম্পর্কে থাকলে সে হয়তো আরও একটা বেটার জায়গায় যেতে পারতো, একটা শক্তিশালী সম্পর্কে থাকলে হয়তো এরকম একটা ভুল হতো না, সেই বিষয়গুলোও একটু চিন্তা করতে হবে, মাথায় রাখতে হবে। সুতরাং স্বামীরাকে এখানে জাজমেন্টে নেওয়ার কিছু নাই। আর যে মানুষ এমনভাবে মৃত্যু কামনা করে, সে মানুষকে আপনি কি বিচার করবেন? কাউকেই আমরা বিচার না করি আজকের এই গল্পে, বরং আমরা নিজেদেরকে বিচার করার চেষ্টা করি। আমরা আসলে কেউই ধোয়া তুলসীর পাতা নই, নোবডি, এবং কেউই পাপের ঊর্ধ্বে নই। সুতরাং কারো দিকে আঙ্গুল না তুলি। আর অ্যাটলিস্ট এখানে সবচেয়ে ভয়ঙ্করতম ক্ষতির যে জায়গাটা, সবচেয়ে ভয়ঙ্করতম অন্যায়ের যে জায়গাটা, সেটা হচ্ছে ব্ল্যাকমেইলিং। এই ব্ল্যাকমেইল যদি জীবনে আপনাকে কেউ করে, বাকি বিষয়গুলো তো আপনারা আপনাদের জায়গা থেকে ডেফিনেটলি বিচার করলেই পাবেন যে এগুলো থেকে আমাদের কি করা উচিত, সরে আসা উচিত কিনা, সেটা আপনি ডেফিনেটলি। ইভেন প্রেমের সম্পর্কেও যদি কেউ ব্ল্যাকমেইল করে, অত্যন্ত ভালোবাসার সম্পর্কেও যদি কেউ ব্ল্যাকমেইল করে, সেটা যেভাবেই হোক না কেন, তুমি আমার জীবনে না থাকলে আমি ফাঁসিতে চলে যাব, তুমি আমার জীবনে না থাকলে আমি ছবি পাবলিশ করে দিব, তুমি আমার জীবনে না থাকলে এই যে অমুক রাতে ধারণ করছিলাম, এটা লক্ষ লক্ষ মানুষের কাছে জেনে যাবে, যদি এই কথা কেউ বলে থাকে, ওই মোমেন্টেই আপনি সিদ্ধান্ত নেন এই লোক আপনাকে সারা জীবন ব্ল্যাকমেইল করবে, সে ছেলে হোক বা মেয়ে হোক। বিশেষ করে মেয়েদের মধ্যে অনেক ধরনের এই ধরনের প্রবণতা দেখা যায়, একটু এদিক ওদিক হলেই ঝুলে পড়ে, হ্যাঁ, রশি টানায় ফেলে, ফ্যানের সাথে বা এটা করে ফেলে। আপনি জানেন কি না, আপনি যখন একজন সাইকিয়াট্রিস্টের সঙ্গে কথা বলেন, ভয় দেখিয়ে পৃথিবীতে কখনো ভালোবাসা অর্জন করা যায়নি। হ্যাঁ, একটা সাময়িক সময়ের জন্য হয়তো বা এই লোকটা এসকেপ পথ খুঁজে পাচ্ছে না আপনার কাছ থেকে সরে যাওয়ার জন্য, হয়তো সে ভয়ের কারণে আপনার সাথে মিলিয়ে চলছে, বাট এটা খুব সাময়িক সময়ের জন্য। টুমোরো সে আপনার কাছ থেকে এসকেপ করবেই, কারণ যদি সেই সম্পর্কে ভয় থাকে, সে কোনোদিন আপনার সঙ্গে থাকবে না। আপনি এটা নিশ্চিতভাবেই জেনে রাখেন। প্রেমের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, এখানে যদি আস্থাহীনতা থাকে, সে কখনোই আপনার সঙ্গে থাকবে না। সুতরাং আপনার সঙ্গে থাকা মানে হলো ক্যারিয়ার বাঁচানোর জন্য করতেছি, আপনার সঙ্গে থাকা মানে হচ্ছে সামাজিকতা, লোকজন মানুষ কি মনে করবে এটার জন্য করতেছি। বিশ্বাস করেন, এই লোককে আপনি একদিন হারাবেন, কারণ প্রেমের সম্পর্কে এই জিনিসগুলো থাকে না।
এবং এটা থাকা উচিত না। সুতরাং যদি দেখেন যে কোনোভাবে ব্ল্যাকমেল করছে আপনাকে, সেটা ছবি দেখিয়ে হোক, ভিডিও দেখিয়ে হোক, বা অন্য কোনোভাবে হোক, যে কোনোভাবে হোক না কেন, আমার শুধু পয়েন্টের জায়গাটা হচ্ছে এইটা, নেভার এভার একটা সেকেন্ডের জন্য নিজেকে মানে দেরি করবেন না। অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেবেন এবং ওই লোকের সঙ্গে আপনার সম্পর্ক থাকবে না, বা ওই ভদ্রমহিলা বা ওই যাই হোক না কেন আপনার যিনি প্রাণের মানুষ তার সঙ্গে আপনার সম্পর্ক থাকবে না, এটা নিশ্চিত থাকেন আপনি। কারণ ব্ল্যাকমেইলিং দিয়ে আর যাই হোক সম্পর্ক হয় না। আপনি যে বললেন না আপনি সেলফ রিয়েলাইজেশনের মধ্যে আছেন, এটাই সবচেয়ে বড় কথা। এক পর্যায়ে আমার কাছে মনে হচ্ছিল যে আমি আপনার পুরো ফেস দেখিয়ে গল্পটা প্রচার করতে পারবো, কিন্তু আমার কাছে মনে হয়েছে না, কারণ আপনার সন্তানদের সাথে অবিচার করা হবে। আমি যদি আপনার ফেস দেখি, যদিও আপনি সৎসাহস দেখিয়েছেন, আমি ফেস না দেখিয়ে আপনার পরিচয় গোপন রেখেই গল্পটা প্রচার করবো, এবং তাই করলাম। এরপরে এখন আপনি যদি আওয়াজ দিয়ে বলেন যেটা আমার গল্প, সেটা আপনার বিষয়, কিন্তু আমি আমার প্ল্যাটফর্মে আপনার পুরো পরিচয় তুলে ধরবো না, এটা করা উচিত হবে না, কারণ আপনার সন্তানরা আপনার পরিচয় বড় হবে। এখানে দেখেন, আমি একটা কথা বলি আপনাকে, ক্ষমা করার মালিক আল্লাহ। হ্যাঁ, আপনি আল্লাহর কাছে বলেন, এটা হচ্ছে বিষয়। আর দ্বিতীয়ত কথা হচ্ছে যে আপনার চেয়েও ভয়াবহ অপরাধ করা মানুষ এই সমাজে বেঁচে থাকে, বুক ফুলিয়ে বেঁচে থাকে। আপনি সৎসাহস নিয়ে আজকে এখানে ক্যামেরা ফেস করছেন, সে কারণেই আপনার শেষ হয়ে গেছে, বিষয়টা এরকম না। শোনেন, আমি এই বিষয়টা চাচ্ছি না ভাইয়া, আমি চাচ্ছি আমাকে একটা কঠিন না, শোনেন, এটা আরেকটা ভয়ঙ্কর রকমের ভুল। আপনাকে আমি দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো, একটা মেয়ে একা, বাবার সাপোর্ট নাই, ভাইয়ের সাপোর্ট নাই, এখান থেকে অনেক কিছু বাপের কাছে চলে যেতে পারি আমি। না, আরেকটা বাপের কাছে যাবেন না আপনি। শোনেন, আপনি আরেকটা, আর এখন এই যে আপনার রিয়েলাইজেশনটা আছে না, আপনি বাকি জীবন আল্লাহ যতদিন আপনাকে বাঁচায় রাখার সুযোগ দেয়, আপনি ভালো কাজ করেন। হ্যাঁ, এবং দেখেন আপনার যে 3টা সন্তান আছে, 3টা মেয়ে আছে, তাদের জন্য আপনার বেঁচে থাকতে হবে। ইন রিটার্ন আপনি কি পাবেন জানি না, তবে আপনি তাদেরকে একদম শক্তভাবে যেভাবে সাপোর্ট দেওয়া দরকার ওইভাবে সাপোর্ট দিয়ে যাবেন মা হিসেবে। এবং আপনার সন্তানেরা, আপনার জানাশোনা মানুষরা যাতে এই ভুলটা না করে, আপনি সেই চেষ্টাটুকু করবেন। আর এই মানুষটাকে আপনি এই মানুষটাও যদি আপনাকে বিয়ে করতে চায়, যদি কখনো, এই যে ছেলেটার নামে মামলা করছেন, যদি আপনাকে কখনো বিয়েও করতে চায়, আপনি কখনোই তাকে বিয়ে করবেন না। এই বিয়ে করাটা ভালো সিদ্ধান্ত হবে না, এটা আমি আমার জায়গা থেকে বলতে পারি। ঠিক আছে, আইনি শরিয়া অনুসারে যদি বিয়ে করার ব্যাপার থাকে সেটা অন্য বিষয়, সেটা নিয়ে আমার কোনো মতামত নাই। কিন্তু মানসিক জায়গা থেকে আমি যদি বলি, এই ছেলেটা স্ত্রী হিসেবে আপনাকে হয়তো মর্যাদা দিলেও কোনোদিন মানসিকভাবে আপনাকে শান্তি দিবে কিনা সেটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। থ্যাংক ইউ সো মাচ সামিরা, অদ্ভুত একটা গল্প, বহুদিন পর জীবন গল্প অনেককে নাড়িয়ে দেবে আজকের এই গল্প। দয়া করে পরিচয় খোঁজার চেষ্টা করবেন না যে কে উনি, এবং পরিচয় নিয়ে বলারও চেষ্টা করবেন না। কারো অন্যায়, কারো ভুল, তার দিকে আঙ্গুল তোলার আগে এই আঙ্গুলটা সবসময় যেন আমরা এইভাবে চিন্তা করি, কারণ আপনার ভুলটা অনেকেই জানে না, আপনার অন্যায়টা অনেকেই জানে না, আপনার অপরাধটা অনেকেই জানে না, আপনি জানেন। ওই জায়গাটা একটা খোঁচা দিয়ে দেখেন, যে ভদ্রমহিলা এখানে বসে আছে তার চেয়ে আপনি অনেক বড় বড় ভুল করেছেন, অনেক বড় বড় অন্যায় করেছেন। সেলফ রিয়েলাইজেশনটা খুব ইম্পর্টেন্ট, আমরা যাতে কোনো ভুল না করি এরকম, কারণ কিছু ভুল যেগুলোর শাস্তি খুব ভয়ানক, খুব ভয়ানক। আল্লাহ আমাদেরকে মাফ করুক। শেষ করছি আজকের মতো, অনেক ভালো থাকুন, আসসালামু আলাইকুম।